ঠিক আছে আপু। আর ওরা যদি কোনো ঝামেলা করে তোর সাথে, আমাকে বলবি সবটা, আমি ওদের দেখে নেব। এদিকে ওরা বেরিয়ে পড়ে। আকাশ ড্রাইভিং সিটে আর রাশেদ আর নীলাশা পিছনে বসে আছে। সেজন্য বাধ্য হয়ে ইরাকে সামনে বসতে হয়। সামনে বসে চুপচাপ বসে আছে। এদিকে ওরা তিনজন যেভাবে বকবক করতেছে, এতে ইরা কিছুটা বিরক্ত হয়। চুপচাপ কি গাড়ি চালানো যায় না? আগে তো তুই নিজেই অনেক বকবক করতি, আজকে তো চুপচাপ কেন? আগের কাহিনী এখানে বলার প্রয়োজন মনে করি না। কি বলো? তাহলে কাহিনী কখন বলবে? আগের কাহিনী এখানে বলার প্রয়োজন মনে করি না। কথাটা বলে ইরা চুপ করে থাকে। ওরা কিছুক্ষণ পরে ওরা একটা পার্কে আসে। এসে গল্প করতে থাকে। গল্প করার সময় ইরার চোখে পানি আসে, কেননা অনেক স্মৃতি আছে যা ইরার দেখেই মনে পড়ে যায়। সেজন্য চুপ করে থাকে। ইরার এমন চুপ করে থাকা দেখে বাকিরা বুঝতে পারে, কিন্তু তাও ইরাকে নিজেকে সামলাতে দেয়। দোস্ত একটা কথা বলার ছিল। কি কথা বল? তোদের এখানে নাকি ভালো ফুচকা পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু এই পার্কে আমরা ফুচকা পাবো কোথায়? সেটাই তো কথা। আচ্ছা নীলাশা, তোকে ফুচকা খেতে হবে না। আমি তো ফুচকা খাবই। এখন তোর জন্য ফুচকা পাবো কোথায়? সে আমি জানি না, আমাকে যেখান থেকে পারিস নিয়ে আন। যাচ্ছি আমি, তোরা এখানে আড্ডা দে, আমি ফুচকা নিয়ে আসতেছি। তা রাশেদ, তুই খাবি ফুচকা? নীলাশা যখন খাবে তখন আমিও না হয় খাবো। অপেক্ষা কর তাহলে। এদিকে আকাশ চলে যায়, কিন্তু ইরাকে একবারও জিজ্ঞেস করেনি। 30 মিনিট পরে 4 প্লেট ফুচকা কিনে আনে, এনে ওদের হাতে দেয়। এই নে ফুচকা খা, তবে আমি অনেক বেশি করে এনেছি, যত খুশি খেতে থাক। তাই ইরার জন্য আনিস নাই? ওকে তো 1 প্লেট দিয়ে এসেছি, এতক্ষণে তো খাচ্ছে মনে হচ্ছে। যাক, ভালোই তো। এদিকে ইরা খেতে খেতে হঠাৎ করে অনেক ঝাল লাগে, সেজন্য চোখ দিয়ে পানি পড়তে থাকে। তাই পানি এনে ইরার হাতে দেয়, কিন্তু 2 হাতে প্লেট আর চামচ থাকার জন্য পানি খেতে পারছে না। সেজন্য ইরাকে পানি খাইয়ে দেয়। ইরা তো পানি খেয়ে কোনো মতে ঝাল কমায়। এখন কি ঝাল কমেছে? হ্যাঁ, অনেকটাই। তা ফুচকা কি খেতে পারো না, নাকি ঝাল বেশি হয়েছে? ঝাল মনে হয় বেশি হয়েছে। বাকিটুকু খেলে খেয়ে নিতে পারো। আর খাবো না আমি। তোরা দুজন কি আর খাবি? না রে, আর খেতে পারবো না, এত ফুচকা, তার উপর এত ঝাল। উফ, এগুলো তো ঝাল ঝাল খেতেই মজা। আচ্ছা, এখন তো একটু পরে দুপুর হবে, চল আমরা কোথা থেকে ঘুরে তারপর রেস্টুরেন্টে যাব। আগে পার্কটা তো ঘুরে দেখি, তাছাড়া এত সুন্দর সুন্দর মেয়ে একটাকে তো পটাতে দিবি। এখানে আমি আর ইরা ছাড়া তোর কথা কি কেউ বুঝবে? সেটাও তো ঠিক। তা তুই একটু সাহায্য কর আমাকে। আমার দ্বারা হবে না, তুই বরং অন্য কোনো জায়গায় দেখ। তোরা চুপ করবি? এত তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না, এখানে আরো কিছুক্ষণ খেলবো, তারপর যাব। খেলবি মানে কি খেলবে? যেই পরিমাণে খেয়েছি, এতে করে এখন রেস্টুরেন্টে গেলেও তো খেতে পারবো না, সেই জন্য খেলাধুলা করে একটু খিদে তো বাড়াতে দিবি। তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবি। এখন চল খেলি আমরা। এখন এখানে খেলার জন্য যন্ত্রপাতি কোথায় পাবি? ওই যে এরা 4 জন খেলতেছে, ওদের বল। আকাশ, তুই এসে ব্যাপারটা দেখ ভাই। কিন্তু ওই খেলা তো 4 জন অথবা 2 জন মিলে খেলতে হবে। এখানে সমস্যা কি? আমরাও তো 4 জনই আছি। তুই কথা বলে দেখ, রাজি তো হতেই পারে। ঠিক আছে। এই বলে ইরার কাছে আসে। এসে দেখে ইরা ওর বোনের সাথে কথা বলতেছে। আকাশকে পিছনে দেখে ফেলে ঈশা, সেজন্য ইরাকে ইশারা করে। ইরা পিছনে ফিরে তাকিয়ে আকাশকে দেখে জিজ্ঞেস করে, কি জন্য এসেছেন তা বলেন। ওরা খেলতে চায়, সেজন্য আমি খেলবো কি না তা জানার ছিল। আমি খেলবো না, তাছাড়া এই পোশাকে এত দৌড়ঝাঁপ করাটা ঠিক হবে না। বুঝতে পেরেছি, আমি তাহলে ওদের বলে দেই। সেটাই করুন। এদিকে আকাশ এসে নীলাশাকে সবটা বলতে থাকে। সবটা শুনে, এখানে এগুলো কেউ কি খারাপ চোখে দেখবে? এটা ওই দেশ না, এখানে। বুঝতে পেরেছি, তাহলে এই খেলা বন্ধ। তাহলে কি করা যায় সেটা বল। আমরা বরং এই রাস্তা ধরে হাঁটতে থাকি, একটু পরে একটা ঝিল আসবে, আমরা নৌকা নিয়ে ওই ঝিলে নামবো। অনেক মজা হবে তো, তাহলে চল হাঁটি আমরা। আকাশ এসে ইরাকে বলে। ইরাও ওখান থেকে উঠে ওদের সাথে হাঁটতে থাকে। কিছু দূর এসে ওরা একটা নৌকা ভাড়া করে। তারপর ওরা 4 জন ওখানে উঠে পড়ে।
আকাশ আর রাশেদ নৌকা চালাচ্ছে। ইরা আর নীলাশা দুইজন দুই সাইডে বসে আছে আর পানিতে পা নামিয়ে দিয়ে বসে। ঝিলে ছোট ছোট অনেক রঙের মাছ ছিল। ওই মাছগুলো ওদের পায়ে ঠুকরে থাকে, এতে ওরা অনেক আরাম পায়। তখনই ইরার মনে পড়ে কিছু কাহিনীর কথা, কেননা ইরাও অনেক বছর পরে এভাবে নৌকা দিয়ে ঘুরে বেড়ালো। কিন্তু সময়ের সাথে সাথে সে সব কিছু এখন হারিয়ে গেল। 1 ঘন্টা পরে ওরা ঝিল থেকে বের হয়ে চলে আসে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসে ওরা খেতে থাকে। খাওয়া শেষ হবার পরে আমাদের বিল কত হয়েছে? কি বলছেন স্যার? আপনার থেকে কেন বিল নিব? আমার থেকে বিল নিতে সমস্যা কোথায়? না স্যার, আপনারা হচ্ছে মালিক, আর আমরা আপনার থেকে কিভাবে নিব টাকা বলেন? তাও রাখতে হবে বিল। এরপর অনেক কিছুর পর বিল দিয়ে আসে। এদিকে ইরা তো অবাক হয়, কেননা ওই লোকটা আকাশকে স্যার বলাতে। এদিকে ইরা কোনো কথাই বলেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর খাওয়া শেষ করে ওরা বাসায় ফিরে সন্ধ্যের দিকে। ইরা ওর বোনের রুমে আসে। ইরাকে দেখেই জিজ্ঞেস করে, কি রে, তোর কি ভালো লাগেনি নাকি তোকে ঠিক মতো খেতে দেয়নি? না আপু, সবাই দিয়েছে। তাহলে এর পর করে রেখে এসেছিস কেন মুখটা? তুমি ছিলে না বলে। কি করব, বাসায় থেকে ওনাদের খেয়াল তো রাখতে হবে। তাছাড়া তোর দুলা ভাই আবার দুপুরে খেতে আসে, এসে আমাকে না দেখলে কি হবে বুঝতে পারছিস তুই? আমি এত কিছু জানি না, কাল তুমিও যাবে আমার সাথে। কিন্তু তোর ভাইয়া? ভাইয়া রাতে আসুক, তারপর আমি ওনাকে বলে ম্যানেজ করে নেব। ঠিক আছে, তা এখন কিছু খাবি? তোর জন্য খাবার দিব কি? আপু আমার পেট ভরা, এখন কিচ্ছু খাবো না, আমি কিছুক্ষণ রেস্ট নিব। ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ রেস্ট নে, আমি নিচে গেলাম। এদিকে ঈশা নিচে যায় আর ওরা 3 জন শুয়ে আছে রুমে। নীলাশা খাটের এক পাশে, আরেক পাশে রাশেদ আর সোফার শুয়ে আছে আকাশ। ওরা শুয়ে আছে আর গল্প করতে থাকে। তখনই আচ্ছা ইরা, এত চেঞ্জ কি করে হলো রে? সে তো অনেক ঘটনাই হয়, তুই কোন ঘটনার কথা বলছিস? তোর কি মনে নেই তাহলে? আমার তো মনে নেই। ঠিক আছে, শোন তাহলে। এখন চলুন আমরা কয়েক মাস আগে পিছনে যাই, কেননা পিছনে যাবার পরেই আপনারা মোটামুটি গল্পের অনেক কাহিনী ধীরে ধীরে বুঝতে পারবেন। অতীত, আপনারা সবাই এই গল্পের মধ্যে ইরা আর আকাশের এরকম কথাবার্তা নিয়ে চিন্তিত, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু ওদের এই কথাবার্তা এভাবে বলার কারণগুলো আপনারা এখন কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আকাশ আর ইরা কিন্তু আমেরিকায় এসেছে পড়াশোনা করতে, কিন্তু ভাগ্যক্রমে ওদের দুজনেই এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিন রাশেদ আর নীলাশা আসে গাড়ি করে। এদিকে ইরার মতো অটোতে করে আসে আর আকাশ ওর মতো করে অটোতে আসে। ওদের 4 জনেই একসাথে দেখা হয় ভার্সিটির গেটের মুখে। দেখা হবার কারণ হচ্ছে ইরা যে অটোতে করে এসেছে সে অটো এসে লাগে আকাশ যে অটোতে এসেছে সে অটোর সাথে, সেজন্য ওরা দুজনেই নেমে যায়। ইরা তো রেগে গিয়ে, এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? চোখে সানগ্লাস পরা তো সেজন্য ঠিকভাবে দেখতে পাইনি। তা কি হয়েছে তা বলেন। এভাবে গেটের সামনে চেঁচামেচি না করে একটু সাইডে তো এসে কথা বলতে পারেন। আমাকে দেখে কি রাস্তার মেয়ে মনে হয় যে আমি সাইডে এসে কথা বলবো? সাইডে আসতে বলেছি এই জন্য, কারণ আপনার ঝগড়ার জন্য এখানে বাকি গাড়িগুলো ভিতরে যেতে পারছে না, আর ছেলেমেয়েরা বিরক্ত হচ্ছে আপনার ঝগড়ার জন্য। কি আমি ঝগড়া করি? তাহলে কি আমি ঝগড়া করি নাকি? ঝগড়া তো আপনি আগে শুরু করেছেন। আগে আপনার গাড়ি এসে লেগেছে। এদিকে যাদের অটো ছিল তারা একটা দোকানে বসে চা খেতে থাকে। এদিকে ইরা আর আকাশ মিলে ঝগড়া তো করতেই থাকে। তখনই ওখানে নীলাশা আর রাশেদ আসে গাড়ি নিয়ে। এসে ওরাও অটোর সাথে ধাক্কা লাগিয়ে দেয় ওদের গাড়ি। এটা দেখে ওরা দুজনেই পিছনে ফিরে তাকায়। একে তো এর সাথে ঝগড়াই পারি না, তার উপরে আরেকটা আসছে। আপনারা মেয়েরা আসলেই ঝগড়াটে। এই কথাটা শুনে গাড়ি থেকে নীলাশা নামে, এসেই আকাশের সামনে এসে দাঁড়ায়। এ কি, আপনি কে? একটু আগে কি বললেন? কই কি বললেন? একটু আগেই তো বললেন মেয়েরা ঝগড়াটে। বললাম তো। কেন, কি হয়েছে? একটা মেয়ের সামনে আপনি আর একটা মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন, সেটা কি মেনে নিব? আসলে আপনারা ছেলেরাই খারাপ। এই কথা শুনে এবার রাশেদ বের হয় গাড়ি থেকে, এসে আকাশের পাশে এসে দাঁড়ায়। নীলাশা, তুই এটা কি বললে?
যা বলেছে ঠিকই বললাম। তুই ওকে যা বলার বলতে পারতি, সেইখানে তুই আমাদের ছেলেদের কেন ডাকলি? দেখেছি তো কি হয়েছে। এবার নীলাশা আর রাশেদ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এবার আকাশ আর ইরা ওদের ঝগড়া দেখতে থাকে। দেখতে দেখতে ওরা যে কখন দুজন দুজনের পাশে এসে দাঁড়ালো তা ওরা নিজেরাও জানে না। এদিকে অটো নিয়ে ওই লোকেরা চলে যায়, কিন্তু রাশেদ আর নীলাশা তো এখনও ঝগড়া করেই চলেছে। সেজন্য আকাশ এসে রাশেদকে থামায় আর ইরা এসে নীলাশাকে। তোমরা দেখতেছি আমাদের ঝগড়া না থামিয়ে নিজের ঝগড়া নিয়ে ব্যস্ত। আমি কিন্তু সেটাই কইলাম, তোমরা এবার চুপ করবে তো? এদের কথায় এবার ওরা দুজন থেমে যায়। তারপর ওরা চারজন এক একজনের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে চারজনই হেসে ওঠে। এই হাসার মানে ওরা হয়তো নিজেরাও জানে না। সেজন্য ওরা চারজন চলে আসে ক্যান্টিনে, এসে গল্প করতে থাকে। তার সাথে রাশেদ আর নীলাশা, ওরা দুজনেই ইরা আর আকাশের সাথে পরিচয় করিয়ে নেয়। এখানে নীলাশা আর রাশেদ ছোটবেলা থেকেই বন্ধুত্ব, আর আকাশ আর ইরা ওরা দুজনের অচেনা। এরপর ওরা গল্প করতে থাকে, কেননা এতটুকু যখন জানতে পেরেছেন তখন বাকি কাহিনীও আপনারা পরেই জানতে পারবেন। তাও গল্পের সাথে থাকলে। তার মানে আমরা সবাই একই সেমিস্টারে পড়ি? সেটাই তো দেখতেছি। তাহলে আজ থেকে আমরা চারজন বন্ধু, যদিও রাশেদ আর আমি ছোটবেলা থেকে বন্ধু, নতুন করে তোমরা দুজন হলে। তাহলে চলো এখন আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসে কেন যাবো? আরো কিছুক্ষণ আড্ডা দিই। আজকে প্রথম দিন, সেজন্য আজকে কোনোভাবেই মিস করা যাবে না ক্লাস। ভুলেই গিয়েছিলাম, চলো তাহলে। ওরা ক্লাসে আসে। ওই ক্লাসে ওদেরই মতো আরও 200 ছাত্রছাত্রী হবে। এদিকে নতুন দিন, সেজন্য স্যার ওদের বোঝাচ্ছে কিভাবে নিজেদের পড়াশুনো আগে নিয়ে যাওয়া যায়। স্যার ওনার বক্তব্য দিয়ে চলে যায়। এদিকে ওরা একে অপরের নাম্বার নিয়ে রেখে দেয়। তারপর ওরা যে যার বাসায় চলে যায়। 2 দিন পর ওরা আবারও ভার্সিটিতে আসে। আবারও আগের মতো করে আড্ডা দিয়েছিল। তখন ওদের সামনে একটা মেয়ে যাচ্ছিল। মেয়েটার দিকে আকাশ আর রাশেদ তাকিয়ে থাকে। রাশেদকে তাকিয়ে থাকতে দেখে নীলাশা একটা থাপ্পড় দেয়, কিন্তু আকাশকে কোনো কিছু না বলাতে। তুই আমাকে থাপ্পড় দিলি কেন? তুই ওই মেয়েটিকে তাকালি কেন? আমার সাথে তো আকাশও তাকিয়েছে, ওকে তো কিছু বললি না? ওদের সাথে পরিচয় হলো মাত্র 2 দিন হলো, তোর সাথে তো 18 বছর ধরে, সেজন্য মার খাবে কে? আমিই তো খাবো। এত তাড়াতাড়ি সবটা বুঝে গেলে, এর জন্য ধন্যবাদ তোকে। আমি কোনো মেয়ের দিকে তাকালে তুই আমার সাথে কেন এরকম করিস? কারণ আমি যতদিন সিঙ্গেল আছি তুই ততদিন কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। ওই তুই নিজেও কোনো প্রেম করিস না, আমাকেও করতে দেস না, ব্যাপারটা কি বলতো? নীলাশা মনে হয় মনে মনে রাশেদকে পছন্দ করে, সেজন্যই রাশেদকে কোনো মেয়ের দিকে তাকাতে দেয় না। এই কথা শুনে রাশেদ তো নীলাশার দিকে তাকিয়ে আছে, নীলাশা কি বলে তা শোনার জন্য। নীলাশা, কথাটা কি সত্যি? তুই কিন্তু একদম কোনো কথা লুকাবি না। একদম সত্যি না। তাহলে তুই রাশেদকে কেন কোনো মেয়ের দিকে তাকাতে দিচ্ছিস না? কেন ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিচ্ছ না? এরা কথাটা কিন্তু খারাপ বলেনি, কিছু তো একটা আছে যার জন্য নীলাশা এরকম করতেছে। আমিও জানতে চাই কেন তুই আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেস না। এর কারণ হচ্ছে তুই যদি কোনো মেয়ের সাথে কথা বলিস, ওদের দিকে তাকিয়ে থাকিস, তাহলে তুই আমার থেকেও ওদের সময় দিবি বেশি করে। সেই জন্য আমি তোকে কোনো মেয়ের সাথে কথা বা তাকাতে দেই না। তুই যে ছেলের কপালে যাবি, ওর যে কি একটা অবস্থা হবে আল্লাহ জানে। বেশি ফটর ফটর করলে তোকে বিয়ে করে তোর গলায় ঝুলে যাব। তোকে কে বিয়ে করবে শুনি? তোকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? তোর যে চেহারা, এই চেহারায় আমার পাশে কাজের লোকেরাও তো তোর সাথে প্রেম করবে না। এত বড় অপমান তুই করতে পারলি? তোর মান থাকলে তো তোকে অপমান করব। কি আমার মান নেই? মান থাকবে কি করে? কয়েকদিন আগেও তো তোকে বিনা পোশাকে দেখেছি। কথাটা বলাতে রাশেদ তো লজ্জা পায়, সাথে ইরা আর আকাশও মিটিমিটি হাসছে। দেখছিস তো কি হয়েছে? এখন কি ঢোল পিটিয়ে সেসব কথা সবাইকে বলে বেড়াবি নাকি? তুই শুনতে চেয়েছিস বলেই তো আমাকে বলতে হলো। আচ্ছা, ঝগড়া করতে হবে না, এখন চলো আমরা একটু ঘুরে আসি কোনো পার্ক থেকে। এটা অবশ্যই মন্দ হবে না। ঠিক আছে, চলো তাহলে। ওরা পার্কে আসে। রাশেদ আর আকাশ একসাথে হাঁটে, আর ইরা আর নীলাশা একসাথে।
নীলাশা রাশেদের সম্পর্কে ইরার কাছে ফটর ফটর করতে থাকে, আর রাশেদ নীলাশার সম্পর্কে আকাশের কাছে ফটর ফটর করতে থাকে। এদিকে ওরা ঘুরতে থাকে। তখনই ওদের সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আর আকাশ ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তখনই মেয়েটাও ওদের দিকে আসে। এতে করে রাশেদ একটু ঘাবড়ে যায়, কেননা মেয়েটি যদি রাশেদের কাছে আসে তাহলে নীলাশা তো রাশেদের 12টা বাজাবে। মেয়েটা এসে আকাশের পাশে বসে। আমি ওখান থেকে লক্ষ্য করলাম তোমরা দুজনেই আমার দিকে তাকিয়ে আছো। দুজন মানে শুধু তো আমি তাকালাম। তাহলে আমি কি ভুল দেখেছি? ভুল তো দেখতেই পারেন। আচ্ছা, এসেছি যখন তখন তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারি কি? অবশ্য দিতে পারো। তাহলে এইখানে না বসে আমরা ওই দিকটায় এসে বসি। রূপার কথায় আকাশ হ্যাঁ বলে, সেজন্য ওরা তেমন কিছু বলে না। সেজন্য ওরা আড্ডা দিতে থাকে। আর ওদের লাইফে রূপা আসার পর থেকেই আকাশ আর ইরার মধ্যে ঝগড়া শুরু হয়। কিভাবে ঝগড়া হয় তা আপনারা সামনের দিকে জানতে পারবেন। এদিকে ওরা ওখান থেকে চলে আসে ওই দিনের মতো। অন্যদিকে আকাশ রূপার থেকে ওর নাম্বার নিয়ে আসে। যেহেতু ইরার সাথে আকাশের 5-6 দিনের যোগাযোগ, তার উপর ওরা ফ্রেন্ড, সেজন্য ইরাকে নিয়ে আকাশের তেমন একটা কোনো প্রেম বা অন্য কিছু মোটেও ছিল না। কিন্তু বাকিটা কি হয়েছে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এখন রূপাও ওদের সাথে আড্ডা দিতে থাকে। রূপা আসাতে ইরার একটু হিংসে হয়। কেন হিংসে হয় তা আপনাদের বলছি। আসলে ইরা মনে মনে আকাশকে পছন্দ করে, কিন্তু এখনও বলেনি। এর কারণ হচ্ছে আগে আকাশের সাথে কয়েকটা মাস মিশে দেখবে আকাশ সত্যি কেমন ছেলে। তারপর ইরা ডিসাইড করবে 2 দিন পর। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। 5 দিন পর আমার জন্মদিন, সেজন্য তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। সবাই বলতে ভার্সিটির সবাই নাকি? ওরা কেউ না, তোমরা 4 জন আসবে। আর বিশেষ করে আকাশ, তুমি কিন্তু অবশ্যই আসবে। অবশ্যই আসবো। এদিকে ইরা চুপচাপ সব কিছু শুনে যাচ্ছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। এদিকে ইরা যে আকাশকে পছন্দ করে মনে মনে, তা কিন্তু কারোর কাছে বলেনি। কারোর কাছে না বলার একটাই কারণ ছিল, আকাশের সম্পর্কে সবটা জানবে, তারপর ইরা ডিসাইড করবে। আর এই কথাটা তো আপনাদের আগেই জানিয়েছি। চিন্তা করো না, আমরা সবাই সময় মতো চলে আসবো। আকাশ, তুমি কিন্তু অবশ্যই আসবে। কি ব্যাপার রূপা, আকাশকে বারবার রিকোয়েস্ট করতেছো, ব্যাপারটা কি বলো তো? আরে তেমন কিছু নয়, রাশিদকে কিছু বললে তুমি তো খেপে যাবে, সেজন্য রাশিদকে আর এরকম ভাবে বলিনি। তাছাড়া আকাশের তো কোনো সমস্যা নেই, সেজন্য ও আসতেই পারে। বাহ, সব কিছু দেখে আগে থেকে প্ল্যান করা। এত বুদ্ধি নিয়ে কি করে বেঁচে আছিস কে জানে। আমিও মাঝে মাঝে এইগুলো নিয়ে ভাবি। এখন হয়েছে অনেক কিছুই, সেজন্য এইসব আর ভাবতে হবে না। ঠিক আছে, আর কি কি করতে হবে বলো? মানে তোমাদের জন্য আলাদা বিয়ার আনতে হবে কিনা বলো, তাহলে আব্বুকে বলে আগে আনিয়ে রাখবো। ছি ছি ছি, আমি তো এইসব খাই না। না খেলে তো আরো ভালো। এখন তাহলে আমি চলি। ঠিক আছে, যাও তাহলে। এদিকে রূপা কোনো না কোনো বাহানা দিয়ে আকাশকে সব সময় কল দিয়ে কথা বলতে থাকতো। এখন রূপা আর আকাশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আপনারা আবার অন্য সব সম্পর্কর মতো ভেবে নিয়েন না, মানে ভালো বন্ধুত্ব তৈরি হয় ইরার মতো করে। তবে ইরার তুলনায় রূপা আকাশের অনেক বেশি খেয়াল রাখতো, অনেক বেশি। পরের দিন ওরা ভার্সিটিতে আসে, তখন স্যার জানায় সামনেই তোমাদের সিনিয়রদের পরীক্ষা, সেই জন্য তোমাদের 2 মাস বন্ধ থাকবে ভার্সিটি। কথাটা শুনে ইরা আর আকাশ তো অনেক খুশি হয়, কেননা ইরা আর আকাশ ওদের দেশে আসতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আকাশ আর ইরা যে একই দেশে থাকে তা ওরা নিজেরাও জানতো না। সেই জন্য ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আমি একটা কথা বলতেছি, তোমরা আমার জন্মদিন পালন করে তারপর তোমরা যাবে। ঠিক আছে, তাই হবে। সত্যি বলছো তো? সত্যি বলছি। এদিকে 2 দিন পরে রূপার জন্মদিনে সবাই আসে ওখানে, এসে কেক কাটে। রূপা প্রথমে আকাশকে খাইয়ে দেয়, তারপর বাকিদের খাওয়াতে থাকে। ওরা এরপর গল্প করতে থাকে। তখন রূপা আকাশকে ডাক দেয়। আকাশ, এইদিকে আসো। হ্যাঁ বলো। তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? তার আগে এই ড্রিঙ্কস খেয়ে নাও।
আকাশ তো প্রথমেই খেতে চায়নি, কিন্তু রূপা জোর করাতে খেয়ে নিল। এইদিকে ইরা লক্ষ্য করে আকাশ বারবার রূপার কাঁধে মাথা রেখে হ্যাঁচড়াচ্ছে। রূপা ওকে নিয়ে বাসার ভিতরে যাচ্ছে, সেজন্য ইরা ওখান থেকে উঠে পড়ে, ওদের পিছনে পিছনে আসতে থাকে। এদিকে রূপা আকাশকে রুমে আনে, তারপর যা হলো ইরা তা দেখতে থাকে। তার সাথে ওখান থেকে বের হয়ে আসে। ইরাকে এভাবে বের হতে দেখে, একিরা, তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি অনেক দূরে। ইরা, কিছু কি হয়েছে? হলে আমাদের বলো, আমরা এর সমাধান করি। এই সমাধান যে কখনো হবে না। মানে ঠিক বুঝলাম না, তুই এভাবে রেগে কেন যাচ্ছিস? আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। কোথায় ছিলি তুই? আমি তো রুমে ছিলাম। তা ইরা কোথায়? ওকে তো দেখছি না। জানি না হঠাৎ করে ওর কী হলো, রেগে এখান থেকে বের হয়ে চলে গেল। কোনো কিছুই তো বলেনি। কল করেছিলাম, তাও ওর নাম্বার বন্ধ। তা আকাশকে তো দেখছি না, ও কোথায়? আকাশ আবার উল্টোপাল্টা কিছু করেনি তো? আকাশ কি ভাবে করবে? আকাশ তো ড্রিঙ্কস করে টাল হয়ে পড়ে আছে। সে কি কোথায় পড়ে আছে? আরে আমি ওকে সোফায় শুয়ে এসেছি, ওখানেই ঘুমাচ্ছে। ওকে এখন বাসায় নিব কি করে? তাছাড়া ওর বাসাও তো চিনি না। তোদের টেনশন নিতে হবে না, ওর আজকে আমার বাসায় থাকুক। সকালে যখন ঘুম ভাঙবে তখন না হয় ও চলে যেতে পারবে। তাছাড়া রাত অনেক হলো, তোমরা আমার বাসায় থেকে যাও। থাকা সম্ভব না। ওকে যদি বাসায় না ফিরিয়ে দিই তাহলে ওর মা আমাকে আর জ্যান্ত রাখবে না। ঠিক আছে, তোমরা দুজন যাও তাহলে, সাবধানে। এদিকে ওরা চলে যায়। এরপর রূপা আকাশকে নিয়ে রুমে আসে। তারপর কি হলো তা আপনাদের অজানা থাকুক। এদিকে ইরা রুমে এসে কান্না করতে থাকে আকাশের ছবি বুকে নিয়ে। আকাশ, আকাশ তুমি এটা কেন করলে? কিভাবে পারলে তুমি এরকমটা করতে? কতটা ভালো তোমাকে ভেবেছিলাম আমি, কিন্তু তুমি কি না আমার সব ভালোবাসা এক নিমিষে শেষ করে দিলে। আমি এখানে আর অপেক্ষা করবো না, চলে যাব আমার দেশে। আর কখনো আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। কথাগুলো বলতেছে আর কান্না করতেছে। কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেও বুঝতে পারেনি। পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙে এরকম একটা অপরিচিত রুমে দেখে একটু অবাকই হয়। আমি কোথায়? আর এটা কার রুম? এটা আমার রুম। আসলে তুই রাতে ড্রিঙ্কস করে একটু মাতাল হয়ে গেছিস, সেজন্য তোকে আমার বাসায় রেখেছি। তাছাড়া নীলাশা আর রাশিদ ওরা রাতেই চলে গিয়েছে। কিন্তু ইরা কোথায়? জানি না, রাশিদ বলল ইরা নাকি রাতে অনেক রেগে গিয়েছিল, সেজন্য রাগের কারণে চলে যায়। আর এখন তো ফোনও ধরছে না। কি এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না? জানবে কি করে? তুমি তো ঘুমাচ্ছিলে। আমাকে এখন বের হতে হবে। এখনই চলে যাবে? কিছু করার নেই। এরপর আকাশ ওখান থেকে বের হয়ে কল দেয় রাশেদকে আর সবটা বলতে থাকে রাশেদকে। সবটা শুনেও কোনো কিছু বুঝতে পারছে না, সেজন্য 10 দিন পরে দেখা করে সবাই। কিন্তু এই 10 দিনেও কোনো খোঁজ পায়নি ইরার। ওরা বসে আছে তখনই। আচ্ছা শোন, আমাকে দেশে ফিরতে হবে। হঠাৎ করে দেশে কেন? কি করব, ভার্সিটি তো অফ, তার উপর আবার 10 দিন কাটিয়ে দিয়েছি, সেজন্য ফিরতে তো হবে। তা আমাদের আবার ভুলে যাবি না তো? আরে না, তাছাড়া আমার ভাইয়ের বিয়ে, সেজন্য আমাকে যেতে তো হবে। তা আমি তো যেতে পারবো না। আমি কালকে আব্বু আম্মুর সাথে হলিডে বেড়াতে যাব। তাহলে নীলাশা আর রাশেদ, তোরা চল আমার সাথে। বন্ধু, আমি তো আসতে পারবো না, তবে তোকে কথা দিচ্ছি তোর ভাইয়ের বিয়ে 4 থেকে 5 দিন পরে কিন্তু আমরা অবশ্যই আসব। সত্যি বলছিস তো? রাশেদ না আসলে আমি কিন্তু চলে আসবো। আজকে তাহলে চলি, আমি সন্ধ্যা থেকে এয়ারপোর্টে যাব। সাবধানে যেও, আসার আগে জানিয়ে দিও। ঠিক আছে। এদিকে আকাশ তো দেশে আসে। আকাশ দেশে আসার পরের কাহিনী তো আপনারা সিজন 1-এর মধ্যেই পড়েছেন, সেজন্য বাকি কাহিনী আর বললাম না। আর এখানেই অতীতের কাহিনী শেষ করলাম। বর্তমানের কাহিনী তো আপনারা সবই জানেন, কিন্তু তাও অনেক কাহিনী আপনারা জানেন না, সেজন্য এখন আমরা এই কাহিনীগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে শেষ হয়, কিন্তু এখনও ওরা এটাই বুঝতে পারছে না এটার এমন চেঞ্জ হওয়ার কারণ কি ছিল। সত্যি আকাশ, কোনোভাবেই বুঝতে পারছি না এরা এরকম কেন হয়ে গেল। আর ও যে এখানে থাকে আর তোরই ভাইয়ের সাথে ওর বোনের বিয়ে, তা তো জানতামই না। ওকে জিজ্ঞেস করে কি দেখবি? তাও বলবে না। আচ্ছা রূপার কি খবর? ওর সাথে কথা কি হয়? হয়তো।
একটা কাজ করি, রূপাকেও এখানে আসতে বলি, তাহলে আমরা সবাই আবারও একত্রিত হব। তাছাড়া আমরা তো 5 দিন পরে চলে যাব, সেজন্য রূপা আসলে আরও কয়েকদিন থাকতে পারতাম। ঠিক আছে, আমি ওকে এখনই জানিয়ে দিচ্ছি। এদিকে গল্প করতে করতে ওরা ঘুমিয়ে যায়। এখন হয়তো ভাবছেন রূপাকে এখানে এনে আবার কোনো ঝামেলা বাঁধাচ্ছে। আসলে ঝামেলা তো রূপা আসার পরেই শুরু হবে, সেই জন্য একটু ধৈর্য ধরে পড়তে থাকুন, তাহলেই বুঝতে পারবেন পরের দিন সকালবেলা। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমরা তো ঘুরতে বের হবো, সেজন্যই বলছিলাম কি, যদি আপুকেও সাথে ঘুরতে যেতে পাঠাতেন তাহলে আমার জন্য ভালো হবে। ঘরে ভাবে খালি রেখে যাওয়াটা তো ঠিক হবে না। এই কথা শুনে এরা কিছুটা খারাপ লাগে, তবে কিছু করার নেই, কেননা ওরা যেভাবে খারাপ আচরণ করতেছে তার জন্য এরকমটা করা স্বাভাবিক। তখনই থাক ভাইয়া, আসতে দাও। তুই শিওর তো? হ্যাঁ, শিওর। ঠিক আছে ইরা, তুমি আর ঈশা তাহলে যাও। এই বলে আবির তো চলে যায়। ইরা ওখান থেকে এসে ঈশাকে সবটা বলে। তোর কথায় রাজি না হয়ে সামান্য একটা ড্রাইভারের কথায় রাজি হলো, যাবই না আমি। থাক আপু, যখন রাজি হয়েছে তখন যাই। শুধুমাত্র তোর জন্য যাচ্ছি, নয়তো এই অপমান সহ্য করে কখনো বের হওয়ার ইচ্ছে ছিল না। ওকে আকাশের বাচ্চাকে তো আমি একটা শিক্ষা দিতেই হবে। কিভাবে দিবে শিক্ষা? তোর বান্ধবী ওদের আসতে বল, তানু আর রেমুকে। ওনারা কি বলবে? সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব, তুই ওদের আসতে বল। ওদের কাজটা কি হবে? ওদের সত্যি সত্যি বলতে কে বলেছে? ওরা তো শুধু অ্যাক্টিং করবে। ওরা কি রাজি হবে? আচ্ছা, আগে ওদের সাথে কথা বলে দেখি ওরা রাজি হয় কিনা। যদি রাজি হয় তাহলে ওদের আসার জন্য বলবো। ঠিক আছে, আজকে কোথায় যাবি তোরা ঘুরতে? ওই বাইরে তো ওরা জানে। আচ্ছা চল, রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো। এদিকে ওরা রেডি হতে থাকে, অন্যদিকে আকাশ, রাশেদ আর নীলাশা ওরা রেডি হয়ে নিচে এসে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে ওরা নামলে আকাশের বাবা মাও ওখানে আসে। এ কি বৌমা, তুমি কোথাও বের হচ্ছ নাকি? জি বাবা, ইরা আর ওদের সাথে একটু ঘুরতে বের হব। একটা কাজ করো বৌমা, তোমার শাশুড়িকেও নিয়ে যাও। তাহলে বাড়ি দেখবে কে? ওরা তো আছে, ওরা দেখে নেবে। ঠিক আছে আব্বু। এটা কোনো কথা? তাহলে আমার বউটা কি একা একা থাকবে নাকি বাসায়? এই বুড়ো বয়সে এত প্রেম জাগলো কি করে? আকাশের কথাই ওখানে সবাই মিটমিট করে হাসছে। এদিকে আকাশের মাও রেডি হয়ে আসে। একটা কাজ করো, তুমিও চলো আমাদের সাথে। তা কি করে হয়, অফিসে তো অনেক কাজ আছে। আমি একা একা বের হব তো। তোমার ছেলে যাচ্ছে, ছেলের বউ যাচ্ছে, তাহলে একা হচ্ছ কি করে? তাছাড়া অনেক মিটিং আছে, যেতে তো হবেই। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। এরপর আকাশের বাবা চলে যায়, সেজন্য আকাশ বাকিদের নিয়ে এসে গাড়িতে বসে আর ওরা একটা পার্কে আসে। ওখানে একটা জায়গায় বসে পড়ে। এদিকে ইরা আর ঈশা একাই বকবক করতে থাকে, অন্যদিকে বাকিরা কথা বলতে থাকে। দুপুর হয়ে আসে। এদিকে আকাশের আম্মুর ভালো লাগছে না, সেজন্য আকাশ ওর আব্বুকে কল দিয়ে বলে যেন ওনাকে নিয়ে যায়, কেননা আকাশদের অফিস আর ওরা যে পার্কে আছে ওটা কাছাকাছি। কিছুক্ষণ পরে আকাশের বাবা আসে। এসেই তোমাকে বলেছিলাম না আসার জন্য, কিন্তু তুমি তো কোনো কথাই শুনলে না। আমি কি জানতাম নাকি? আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন চলো বাসায় যাই। তা তোমরা কেউ যাবে কি? না বাবা, আমরা একসাথে ফিরবো। ঠিক আছে। ইরা, তুই কি চুপ করে থাকবি? এখানে এতগুলো মানুষের ভেতরে কি করে করব? তোর বান্ধবী ওরা আসতে কতক্ষণ লাগবে? বলো তো 10 মিনিট। তাহলে অপেক্ষা করতে থাকি। ঠিক আছে। কিছুক্ষণ পর তানু আর রিমু আসে। কি ব্যাপার, ওরা কারা? ওরা আমার বান্ধবী। তা আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। ওর নাম তানু আর ওর নাম রিমু, আমার ছোটবেলা থেকেই বন্ধুত্ব। কিন্তু ওদের ব্যাপারে তো কখনো বলনি। তোমাদের এত কিছু কেনা বলতে যাবে আমার বোন? কেন বললে কি এমন ক্ষতি হতো শুনি? সেটা আমার বোনের ব্যাপার, তোমাদের তাতে কি? সেটাই, কিন্তু আপনি এত রেগে কেন যাচ্ছেন? তোমাদের সাথে আর কিভাবে কথা বলবো শুনি? সামান্য একটা ড্রাইভারের বন্ধু তোরা,
এর চেয়ে ভালো ব্যবহার তোদের সাথে চায় না, বুঝলি? আচ্ছা, আপনি কি ইরার মতো হয়েছেন নাকি ইরা আপনার মতো? মানে কি বলতে চাও? তেমন কিছু না। তাছাড়া আকাশের কি আছে বা নেই তা শুধু আমরা জানি, কিন্তু আমাদের কি আছে বা নেই তা আবার ইরা জানে। এক কথায় আমরা এখানে কেউ কারো সম্পর্কে পুরোপুরি জানি না। ও তাই নাকি? তাহলে একটা কথা বলো, তোদের কি এমন পরিচয় আছে দেওয়ার মতো, শুনি? আমাদের পরিচয় নাই দিলাম, যদি কখনো সময় পেয়ে থাকেন ইরার মুখ থেকেই শুনে নিন। সেটা তো করবই। তা তানু, রিমু, তোমাদের সাথে আসতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হয়নি, গাড়িতে এসি ছিল, শুধু জ্যাম থাকার কারণে একটু অসুবিধা হয়েছে। দেখলি তো, আমার বোনের বান্ধবীগুলো এসি গাড়ি ছাড়া চলে না, আর তোমাদের বন্ধু একজন ড্রাইভার, সেখানে তোমাদের আর আশা করবো কি করে? ইরা, ওরা কে? আমাদের সাথে তো পরিচয় করিয়ে দিবি। এতক্ষণ ধরে যে আমি কথা বলেছি তাতে কি হয়নি যে তোদের আবার আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে হবে? আচ্ছা থাক, লাগবে না। সত্যি আপনাদের সাথে পরিচয় না হলে তো আমরা বুঝতেই পারতাম না আপনারা এত বড় লোক। সত্যি আপু, সেই জন্য আপনাদের কাছে আমরা অনেক দুঃখিত। কথাটা শুনে আকাশের অনেক রাগ হয়। রাগের বশে, এই ঈশা, আপনি নিজেকে কি ভাবেন? আপনার মতো 5-10 জন লোক ওদের বাসায় কাজ করে, আর আপনি ওদের নিয়ে কথা বলছেন? আপনাদের যা কিছু আসে তা ওরা চাইলে 10 বার কিনতে পারবে এখানে বসেই। আমি ভেবেছিলাম আপনি অন্তত ইরা থেকে ভালো হবেন, ভেবেছিলাম আপনি এতদিন হাসি ঠাট্টায় বসে এসব বলতেছিলেন, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। আর যদি একটা বাজে কথা আমার বন্ধুদের নিয়ে বলেছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় রাখবেন। আকাশের এমন রাগ দেখে বাকিরা তো অবাক হয়, সাথে ঈশা নিজেও। কি, তোর এত বড় সাহস? সামান্য একটা ড্রাইভার হয়ে তুই আমাকে রেগে কথা বলছিস? আজকে আমি তোকে এমন শিক্ষা দেব, তুই তা সারা জীবন ধরে মনে রাখবি। ঠিক বলেছেন আপু, এদের মতো ছেলেকে সবসময় মায়ের উপর রাখতে হয়, নয়তো এরা কখনো ঠিক হবে না। আব্বু, ওকে কয়েকটা থাপ্পড় দিন, তাহলে এরা আর কখনো মালিকের উপরে কথা বলার সাহস কখনো পাবে না। কথাটা শুনে আকাশের এতটা রাগ হয়, রাগ কন্ট্রোল করতে না পেরে তানু আর রিমুকে থাপ্পড় দেয় মুখে। এতে ওদের ঠোঁট ফেটে একটু একটু রক্ত বের হচ্ছে, কেননা থাপ্পড়গুলো অনেক জোরেই মেরেছে। তা দেখে ঈশা আসে আকাশকে থাপ্পড় দিতে, কিন্তু আকাশ হাত ধরে ফেলে আর ঈশাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠায়, তখন হাত আবারও নামিয়ে নেয়। আমি জানি তো, আমার শরীরে হাত দিলে তোর যে চাকরি চলে যাবে। তাছাড়া ওকে এর জন্য যে লোক খাটতে হতে পারে, সেজন্য ভয়ে হাত নামিয়েছে। ঈশা তো এটাই ভেবে নিয়েছে। তাছাড়া আপনারা তো জানেন আকাশ কেন হাত নামিয়ে নিয়েছে। এদিকে আরও বেশি ঝাড়ি দিয়ে কথা বলায় এবার ঈশাকেও একটা থাপ্পড় দেয়, যা দেখে ওখানে থাকা ওরা সবাই অবাক হয়। ঈশা তো এটা দেখে সহ্য করতে পারেনি, সেজন্য আকাশকে মারার জন্য আসে, আর আকাশও ইরাকে একটা থাপ্পড় দেয়। দুই বোনই মুখে হাত দিয়ে বসে আছে আর রাগে ফেটে যাচ্ছে, কেননা কোনো কিছুই বলছে না ঠিক করে। আর যদি একটা কথা মুখ দিয়ে বের হয়, দুজনকে এখানে মেরে রেখে যাব, কেউ টেরও পাবে না। আমরা কিন্তু সবটা বলে দিব। কিভাবে বলবে তোমরা? এই যে তুই ইরা আর ঈশা আপুকে মেরেছিস, এটা আমরা আবির ভাইয়ের বাবা মাকে ওনাকে বলে দিব। কি বলবে তোমরা? ঠিক আছে যা, ঠিক আছে যা বলে দে, দেখি কি করতে পারিস তোরা। এর শেষ তো আমরা দেখে নেব। আপু চলো এখান থেকে। এরপর ইরা, ঈশা, তানু, রিমু ওরা চারজনই ওখান থেকে বের হয়ে যায় আর আকাশদের বাড়িতে যেতে থাকে। এদিকে আকাশ ওখানেই বসে আছে। বন্ধু, কাজটা করা কি ঠিক হয়েছে? এছাড়া আর কি করব আমি? ওদের ভালো করে বুঝিয়ে বলতে পারতি। ওদের কি মনে হয় আমি ওদের বোঝাইনি? এখন যদি ওরা বাসায় ফিরে সবটা বলে দেয় আর তোর বাবা মা যদি সত্যিটা বলে দেয়, তখন কি হবে? আমার মনে হয় তোকে এখন বাসায় যাওয়া উচিত, কেননা তোর বাবা মা যদি তোকে ছেলে হিসেবে কথাগুলো বলে দেয়, তাহলে তো ওরা তোর ব্যাপারে সব সত্যি জেনে যাবে।
এতটা ভাবিস না বন্ধু, কিছু একটা কর। ঠিক আছে, এখনই করতেছি। কিভাবে, কি করবে? আমি এখনই বাবাকে কল দিয়ে বলতেছি। এইভাবে বললে ওনারা অন্য কিছু ভেবে নেবে। তোদের কিছু ভাবতে হবে না, তাছাড়া ওরা তো একদিন না একদিন সবটা জানতে পারবেই, সেজন্য এখন তা জানলে সমস্যা কি আর? সেটাও কথা ঠিক। কি ব্যাপার রূপা, হঠাৎ কল দিল? দেখো কি বলতেছে। আমি কল দিয়ে জানতে পারি রূপা এয়ারপোর্টে এসে নেমেছে। কি, তোর না কাল আসার কথা? আরে তোদের ছাড়া কি থাকতে মন চায় বল? তাছাড়া তোরা তাড়াতাড়ি করে চলে আয়, আমি এয়ারপোর্ট থেকে বের হতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তুই অপেক্ষা কর, আমরা 1 ঘন্টার ভিতরে আসতেছি। 1 ঘন্টার ভিতরে কোথায় যাওয়ার কথা বলছিস? কথাটা শুনে আকাশ আর রাশিদ তো সবাই অবাক হয়। কি, রূপা এত তাড়াতাড়ি? আমারও সেম প্রশ্ন। আরে রূপা এয়ারপোর্টে, তোরা কথা অফ করে এখন গাড়িতে ওঠ। ও বের হতে হতে 1 ঘন্টার মতো সময় লাগবে, আমাদের এর ভিতরে যেতে হবে। তাহলে আর অপেক্ষা করছিস কেন? চলো তাড়াতাড়ি। এদিকে ওরা যেতে থাকে এয়ারপোর্টের দিকে। অন্যদিকে ইরা আর ঈশা বাসার কাছাকাছি আসে তখন। আপু, আপনারা বরং যান, আমি আর তানু বরং চলে যাই। তোমরা যাবে মানে? ওই ড্রাইভারের বাচ্চা একটা ব্যবস্থা তো নিতেই হবে। একটা কাজ করুন। কি কাজ? এই কথা বললে ওকে চাকরি থেকে বের করে দিবে, কিন্তু আমাদের এখন কিছু করতে হবে, যা করলে ওকে পুলিশে দিতে বাধ্য হয়। ওটা কিভাবে সম্ভব হবে? আগে সামনে আসুন, তারপর বলতেছি। তানু কি যেন কুপরামর্শ দিতে থাকে, যা ওরা শুনতে থাকে। সবটা শোনার পর, এটা কি কাজ করবে? অবশ্যই করবে। একসাথে দুটো প্ল্যান, একটাই ওকে বের করে দিবে, দ্বিতীয়টাই ওকে জেলে যেতে হবে। কিন্তু এই কাজটা তো আমি করতে গেলে হিতে বিপরীত হবে। আচ্ছা, ওই কাজটা আমি করে দেব, তোরা শুধু প্রথম কাজটা করে দে। চিন্তা করিস না, হয়ে যাবে। চলি তাহলে আমরা এখন। এদিকে ওরা তো নেমে যায়। এদিকে ইরা আর ঈশা বাসায় ফিরে কাউকে আর কিছু জানায়নি। এদিকে আকাশ, রাশেদ, নীলাশা এয়ারপোর্টে এসে গাড়ি পার্ক করে গেটের সামনে আসার 1 মিনিট পরেই রূপার দেখা মিলে। রূপা তো বের হয়ে আকাশকে জড়িয়ে ধরে সবার সামনে। এতে ওরা তো অবাক। তারপর নীলাশাকে জড়িয়ে ধরে, তারপর রাশেদকে জড়িয়ে ধরতে যাবে। আরে একটু ধরে কি হয়? অনেক কিছু, এখন চল গাড়িতে বস, তোকে অনেক কিছু বোঝানোর বাকি আছে। যেমন কি কি? তাহলে আর অপেক্ষা করছিস কেন? চলো তাড়াতাড়ি, আগে গাড়িতে ওঠো, তারপর বাকি কথা সেখানেই বলি। আগে আমাকে খেতে হবে। গাড়িতে রাখা আছে খাবার, ওখান থেকে খেয়ে নিস। ঠিক আছে, তাড়াতাড়ি চলো তাহলে। তোর এত তাড়া কিসের? মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছিস। ধরে নিয়ে তেমনই কিছু। ফাইজলামও বন্ধ করে এবার চল তাহলে। এরপর ওরা গাড়িতে বসে। গাড়িতে খাবার রাখা ছিল, ওরা সে খাবারগুলো খেয়ে নেয়। 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসে বাড়িতে। তার সাথে রূপাকে সবটা বোঝাতে থাকে, যেন উল্টাপাল্টা কোনো কিছু না বলে। বাড়িতে আসার পরে, আকাশ, ওই মেয়েটা কে? ও ও তো আমার বন্ধু। ভারী মিষ্টি তো মেয়েটা। তা এখানকার বন্ধু নাকি ওখানকার? ওখানকার। তা ভাবি বা ইরা কিছু বলেছে কি? ওরা কিছু বলেনি, তবে মুখ দেখে মনে হলো ওরা খুব রেগে আছে। তা তোদের সাথে কিছু হয়েছে কি? আমাদের সাথে তো কোনো কিছুই হয়নি। তাহলে ওরা 2 বোন রুমে যে গেল, আর তো দরজাও খুলল না। সে আমি কি জানি? তাছাড়া তোমাকে কিছু বলেনি তো? কই, কিছু বলেনি। তাছাড়া তুই এখন রুমে এসে রেস্ট নে, সাথে ওদেরও রেস্ট নিতে দে। ঠিক আছে আম্মু। ওদের নিয়ে রুমে আসে। রুমে এসে, এটা হচ্ছে আকাশের রুম। আমরা যতদিন এখানে আছি ততদিন আমি আর তুই এই রুমে ঘুমাবো। তাহলে ওরা কই ঘুমায়? ওরা গেস্ট রুমে ঘুমায়। এখন তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। এদিকে রাতে আর ওরা নিচে নামেনি, ওরা রুমেই খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে নীলাশা আর রূপা ড্রয়িং রুমে আসে। এসে দেখে আবির আর ঈশাও আছে। কি ব্যাপার, উনিকে? ওনাকে তো ঠিক চিনলাম না। ভাইয়া, ও আমাদের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। তাছাড়া ও তো কখনো বাংলাদেশে আসেনি, সেজন্য আমরা যে কয়টা দিন আছি ওই কয়েকটা দিন থেকে আমাদের সাথে আবার চলে যাবে।
কথাগুলো ঈশা শুনছিল, শুনে আবিরের কাছে আসে। তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তোমরা এগুলো কি শুরু করছো? আমরা আবার কি শুরু করলাম? আকাশ বাড়ির কি হয় বলো তো? তোমরা এমন ভাব ধরছো মনে হচ্ছে ওই বাড়ির ছেলে। আচ্ছা, এত ভূমিকা না করে কি হয়েছে বলবে তো? ও তোমাদের বাসার ড্রাইভার। কয়েকদিন পর পর ওর বন্ধুরা আসতেছে, ওদের এভাবে গেস্টদের মতো আপ্যায়ন করতেছো, থাকতে দিচ্ছ। আমার বোনকে ওই রুম থেকে বের করে দিয়ে তুমি ওদের থাকতে দিয়েছো। তোমার বোনকে ওই রুম থেকে বের করে দিয়েছি বলে তোমার মন খারাপ, নাকি আকাশের বন্ধুরা থাকছে বলে তোমার মন খারাপ? দুটো কারণেই আমার মন খারাপ। তাহলে তো কিছু করার নেই, ওটা আকাশের রুম। ওই রুমে ও যাকে খুশি ঘুমাতে দিবে, সেটা ওর ইচ্ছে। আর আমরা এতটা গরিব না যে কাউকে খাওয়ালে আমার টাকা কমে যাবে। তাই বলে একটা ড্রাইভারকে এত কিছু দেওয়াটা কি খুব দরকার? দেখো, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা কোনো মনে কষ্ট নিও না। ও তো জানে না, সেজন্য এরকমটা বলতেছে। ভাইয়া, আমরা সবই জানি, সেজন্য নতুন করে আর কোনো কিছু বলতে হবে না। শুধু রূপাকে আমরা বুঝিয়ে দিব ব্যাপারটা। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে তোমরা খেতে থাকো, আমি অফিসে গেলাম। ঠিক আছে ভাইয়া। আবির অফিসে যায়। এদিকে ঈশা তো রাগে ফেটে যাচ্ছে, কোনো কিছুই বলছে না, শুধু চুপচাপ বসে আছে। এদিকে ঈশা একটা বুদ্ধি করে। কি বুদ্ধি তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এখন আপাতত ওরা খেতে থাকুক। এদিকে ঈশা ও রুমে আসে। এসে কিছু একটা নিয়ে আকাশ যে রুমে ঘুমোয় সে রুমে আসে। এসে কিছু একটা রেখে দিয়ে চলে আসে সবটা ঠিক করে। এদিকে ওদের খাওয়া শেষ। চলো আমরা তাহলে রুমে যাই। আমি এসেছি ঘুরতে, আর তুই কিনা আমাকে নিয়ে যাচ্ছিস রুমে? আরে, রেডি হওয়ার জন্য তো রুমে যেতে হবে। ঠিক আছে, রুমে চল তাহলে। আচ্ছা, আকাশ কোথায়? এরপর রূপা আর নীলাশা এসে আকাশ আর রাশেদকে জাগিয়ে দেয়। ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। রুমে এসে দেখে বিছানায় 3টা টাকার বান্ডিল পড়ে আছে। এতগুলো টাকা এখানে কে রাখলো? দেখ তো কত টাকা আছে। আমরা কি জানি? আমরা তো এই দেশের কোনো টাকাই চিনি না। একটা কাজ কর, এগুলো আলমারিতে রেখে দে, আকাশকে পরে দেখিয়ে দিব। ঠিক আছে। এরপর ওরা আলমারিতে টাকাগুলো রেখে দিয়ে নীলাশা ওয়াশরুমে যায় আর রূপা যায় বারান্দায়। এই সুযোগে ঈশা ওদের রুমে আসে আর কিছু একটা নিয়ে বেরিয়ে পড়ে। এবার কি নিয়ে বেরিয়ে পড়ে তা আপনারা পরেও জানতে পারবেন, কেননা এখন আর বলবো না, শুধু দেখতেই থাকুন। এদিকে রাশেদ আর আকাশ নিচে নেমে আবারও খেতে থাকে। অন্যদিকে কাজ হয়ে গেছে। কি কাজ? আমরা যা যা প্ল্যান করেছি সবটা সাকসেস করেছি। এখন শুধু এই কাজটা করে নিতে পারলেই হয়ে যাবে। সত্যি বলছো আপু? সত্যি বলছি। যাক, তাহলে আমাদের একদম কাজ এগুলো। হ্যাঁ, এখন বাকিটা করে নিতে পারলেই হয়ে যাবে। এদিকে ওরা তো সবটা দেখতে থাকে, শুধু এই কাজটা করলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে ইরা নিচে নামে নাস্তা করার জন্য। তখন ওখানে নীলাশাকে দেখতে পায়, কিন্তু ওর পাশে আরেকটা মেয়েকেও দেখতে পায়। সেজন্য ওই মেয়ের কাছে আসে। এই, তুমি কে? মেয়েটি যখন পিছনে ফিরে তাকায় তখন ইরা তো অবাক হয়ে যায়। রূপাও ইরাকে দেখে অবাক হয়। এ কি ইরা, তুমি এখানে? ওরা আসতে বললো, সেজন্য আমিও চলে এসেছি। কিন্তু এখানে এসে যে তোমাকে পাবো তা আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি। এই যে তুমি এখানে, তা কবে যাবে এখান থেকে? মাত্র তো এসেছি, 3-4 দিন থেকে আমরা সবাই আবার ফিরে যাব। যাক, ভালোই তো। আপু, নাস্তা দাও আমাকে। তোরা তো নাস্তা খেয়েছিস? আমাদের খাওয়া শেষ, তুই খেয়ে নে, আমরা বের হব। ঠিক আছে। আচ্ছা নীলাশা, তুই সবসময় আমার হাত ধরে হাঁটিস কেন? কারণ আমরা এভাবে হাঁটতে ভালো লাগে। তাহলে বিয়ে কেন করছিস না? তোর জন্য বিয়েটা করতে পারছি না। আমার জন্য কেন? আমি আবার কি করলাম? আমরা দুজনে একসাথে বিয়ে করব। তা কি করে সম্ভব? তা তুই বুঝবি না। তা রূপা, তোর কি হলো? কই, আমার আবার কি হবে? কিছু না হলে আকাশ এরকম করছে কেন? আমি ওর হাত ধরে হাঁটতে চাচ্ছি, কিন্তু ও তো ধরতেই দিচ্ছে না। রুমে ধরেও কি শান্তি হয়নি যে এখন এইভাবে ধরতে হবে? রুমে ধরেছি মানে কি? ও কিছু না। আকাশ, আমার হাতটা ধরো।
আমার এইসব ভালো লাগে না। যে কিনা বিছানায় নিয়ে যায় সে বলতেছে ভালো লাগে না? এটা সত্যি হাস্যকর একটা ব্যাপার। আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, লাগবে না কষ্ট করে বোঝা। না বলতে চাইলে নাই। এদিকে ওরা আরও অনেক জায়গায় ঘুরতে থাকে। মোটামুটি ওদের দিনটা ভালোই কাটে। রূপা আকাশের এমনভাবে যত্ন নিচ্ছে মনে হচ্ছে আকাশ ওর জামাই। এদিকে ইরা তো সবটা দেখতেছে আর রাগে ফেটে যাচ্ছে, কোনো কিছুই বলছে না। দুপুরের দিকে ওরা খাবার খেতে রেস্টুরেন্টে যায়। তখনই আচ্ছা আকাশ, আমেরিকায় কবে আসবে? আমি তো এখানে ড্রাইভারের চাকরি করি, আমি কেন আমেরিকা যাব? এটা কোনো কথা? তোমার পড়াশোনা তো শেষ করতে হবে। চাকরি যখন আছে তখন পড়াশোনা করে আর কি হবে? তাই বলি তুমি কি আর কখনো ফিরবে না আমেরিকায়? শিওর বলতে পারছি না। তোমার কি টাকার সমস্যা এই দেশে? একটা কাজ করো, তুমি এই চাকরি ছেড়ে দাও, আমার সাথে চলো আমেরিকায়। আমি তোমাকে এর চেয়ে ভালোভাবে রাখবো। বলার জন্য ধন্যবাদ। যদি আশা হয় তোমাকে জানাবো, তখন না হয় টিকিটের ব্যবস্থা করে দিও। তুমি শুধু রাজি হয়ে নিও, তোমার সব খরচ আমি করব। তা রূপা এত কিছু আকাশের জন্য একা করবে, আমাদের জন্য তো কিছু ভাবতে পারো। তোমাদের দুজনের তো সবই আছে, তাহলে তোমরা শুধু শুধু নিয়ে কি করবে? সেটা অবশ্য ঠিক। তা একটা কাজ করি, তাইরা তুমি কবে ফিরবে? আমি তো ভার্সিটি চালু হওয়ার 1 সপ্তাহ আগেই ফিরে আসবো। ওকে কেন বলবে? ইরা ওকে বলার দরকার নেই, আমাকে বলে দিও, আমি চলে আসবো তোমাকে নেওয়ার জন্য। ঠিক আছে, তা খাওয়া কি শুরু করা যায় এখন? আজকের বিল কিন্তু আমি দেব। তা আকাশ, আমি তোমাকে নিয়ে রাতে একটু বের হব। বের হবে ভালো কথা, তা রাতের বেলা কেন? বের হব বলতে আমরা ছাদে যাব, ওখানে দোলনায় দোল খাবো আর গল্প করব। তা আমরা আসবো কি? তোমাদের আসার দরকার নেই। আমি তো আসতেই পারি। তোমাকেও আসতে হবে না। কেন কেন? রাতে যদি কেউ এসে ডিস্টার্ব করে তার চেয়ে বরং আমি তোমাদের পাহারা দিতে পারবো। তার দরকার হবে না, আমরা দরজা ছাদের ওখান থেকে আটকে দেব। বুঝলাম না রূপা, এত কিছু প্ল্যান করা শেষ, অথচ আমি রাজি কিনা সে সম্পর্কে তো কোনো কিছুই জানতে চাইলে না। তুমি না গেলেও আমি তো তোমাকে জোর করে হলেও নিয়ে যাব। এটা কি মগের মুলুক নাকি? তোমার এত জলে কেন? আমার কেন চলবে? সে আকাশ রাজি হোক বা না হোক, আমি তো ওকে নিয়ে যাবই। যা হওয়ার তখন দেখা যাবে, এখন তোমরা খেতে থাকো। ওরা তো খেতে থাকে। এদিকে আকাশ অনেক কিছু করতে থাকে। কি কি করে তা আপনারা জানতে পারবেন আরও অনেক পরে, কেননা এখন বর্তমানে কি কি চলতেছে তা আপনারা বুঝতে বা শুনতে থাকুন। একটু পরে ওদের খাওয়া তো হয়ে যায়। ওরা বিল দিয়ে বের হয়ে আসে। তখন তোমরা গেটের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আকাশ যায় নিচে গাড়ি আনতে। এইদিকে গল্পের মধ্যে এখনো ভিলেনের কোনো প্লট নেই। জানি গল্পটা ইরা আর ঈশার চরিত্র ভিলেনের চেয়ে কম কিসের, তাও বাড়তিতে কিছু ভিলেন রাখা দরকার। ভিলেন ছাড়া তো গল্প তেমন একটা জমে না, সেই জন্য চিন্তা করবেন না, গল্পের মধ্যে ভিলেন নিয়ে আসেছি। এইদিকে ওরা বের হয়ে গেটের সামনে দাঁড়ায়, তখন কিছু ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। বাহ, একটা ছেলে আর 3টে মেয়ে, এটা দেখে কি ভালো লাগে। তার উপর এদের তো বাংলাদেশি মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের তো বাংলাদেশি বলে তো মনে হয়। আমাকে দেখে কি বাঙালি মনে হয় না তোমার? তোকে বাঙালিদের মতো লাগে। কিন্তু কিছুক্ষণ পরে তোদের তো কোনো দেশেরই মনে হবে না। মানে কি? আর তুই কে আমাদের মাঝখানে এসে কথা বলছিস? আমি মাঝখানে কোথায় আসলাম? আমি তো একটা সাইডে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে কি তোর হ্যাবলা মনে হচ্ছে? কথাবার্তায় তো তেমনই মনে হচ্ছে আমার। আমার পিছনে কতজন আছে? বেশি না, মাত্র 5 জন, আর আমরা 2 জন। তোদের মারতে বেশি সময় লাগবে না, সেজন্য এখান থেকে মানে কেটে পড়বে, নাকি তোদের মেরে এখান থেকে ভাগাতে হবে? আমার পিছনে কতজন আছে? তোর কি মনে হয় আমি ভয় পাবো তোর এইসব কথায়? কথায় কেন ভয় পাবে? তুই তো মার খেয়ে ভয় পাবে। রাশেদ, তৈরি হয়ে না, ওদের একটু খাতির করতে হবে। মারার পরে হসপিটালে পাঠিয়ে দেব, ওটা যত্ন হিসেবে নিও। তোরা কি বসে থাকবি নাকি ওদের দুজনের কিছুক্ষণ মারবি? এদিকে ছেলেগুলো আসে মারার জন্য, সেজন্য উল্টো ওদেরকেই মারতে থাকে। তারপর আসে রিয়াজ, ওকেও মারতে থাকে, তবে বেশি মারেনি, কেননা ওদের কাজ হচ্ছে ইফটিজিং করা, সেজন্য এর চেয়ে বেশি মারা ওদের ঠিক হবে না। এজন্য ওদের মারা হলে আমি কিন্তু তোকে দেখে নিব।
আমার একটা ছবি তুলে নে, তাহলে দেখতে সুবিধা হবে। এই বলে ওদের গাড়িতে তুলে দেয়। বিকেলের দিকে ওরা বাসায় আসে। এরপর যে যার রুমে চলে যায়। এদিকে ইরা আর ঈশা বসে আছে। আপু, ওই দিকটা কি করলে? তোর একটা বান্ধবী আসলেই হবে। কিন্তু এখনই সবটা করা যাবে না। তাহলে কখন করবি? আগে ওরা সবাই বের হোক এখান থেকে, তারপর জানাবো। এতদিন কেন অপেক্ষা করব? তাহলে আগে সবটা শোনো। এরপর ইরা আবারও ওর বোনকে কিছু একটা বলতে থাকে। উনি সবটা শুনে, বাহ, তোর মাথায় যে এত বুদ্ধি, তা তো জানতাম না। তবে তো মাত্র শুরু, সামনের দিকে কি হয় তা তো এখনো দেখা বাকি আছে। এদিকে আকাশ আর রাশেদ তো ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে নীলাশা আর রূপা তো টাকার কথা ভুলেই গিয়েছে এবং টাকাগুলো একটা ড্রয়ারে রেখেছে বলে ওদের চোখেও পড়ছে না। তবে সবচেয়ে বড় কথা হলো টাকাগুলো ঈশা আগেই সরিয়ে রেখেছে। যখন ওরা বের হয়ে গেল তখনই। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন ইরা আর ঈশান প্ল্যান কী ছিল, কিন্তু পরবর্তী প্ল্যান যে কতটা জঘন্য হবে তা জানতে পারবেন যখন আকাশের বন্ধুরা এ বাড়ি থেকে চলে যাবে। সেজন্য ওরা অপেক্ষা করতে থাকে। রাতে ওরা খাবার খেয়ে নেয়। এরপর আকাশ রুমে যেতে চাইলে রূপা আকাশকে নিয়ে ছাদে আসে আর ছাদের দরজা আটকে দেয়। এটা করা কি ঠিক হয়েছে? কোনটার কথা বলছো? এই যে এভাবে ছাদে নিয়ে আসার ব্যাপারটা। ও কিছুই হবে না, এখন আমরা এখানে গল্প করব। গল্প তো কালকেও করা যাবে, এখন ঘুমোতে তো হবে। এত তাড়াতাড়ি ঘুমাই যাবে? এছাড়া আর কি করব এখন? সারাদিন এত কিছু করার পরে শরীরে এনার্জি কি থাকবে? তোমার এনার্জি এত কম হলে বিয়ের পরে কি করবে? সব এনার্জি কি একরকম হয় নাকি? এটাও ঠিক বলছো। এখন চলো নিচে যাই। ঠিক আছে। এরপর ওরা নিচে তো নেমে যায়। কিছুক্ষণ পরে যে যার রুমে চলে যায়। কিন্তু ইরা তো ওদের পাহারা দিচ্ছিল ওরা কি করে তা দেখার জন্য। পরে যখন দেখলো ওরা 10 মিনিটের ভিতরে নিচে নেমে এলো তখন আর কোনো কিছু বলল না। পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে ওরা বসে আছে। তখন, আচ্ছা ভাইয়া, তোমার শালি এই বাসা থেকে কখন যাবে? ও তো এসেছে সবে মাত্র 10 দিন হলো। কিন্তু ওনার বাবা মা তো একা একা, ওনাকে তো এবার যেতে হবে ওখানে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এমনিতে আমার বোন চলে যাবে 1 মাস পরে। এমনিতে বাবা মা অভ্যাস হয়ে যাবে। বলে তো ভালো। আমি একটা কথা বুঝি না, আমি আমার দুলা ভাইয়ের বাসায় থাকতেছি, সেখানে ওনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সামান্য একজন ড্রাইভারের সেখানে সমস্যা হবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আকাশ, থাক না সেসব কথা, এখন কথা বললে কথা বাড়বে, তার দরকার নেই এখন। তাছাড়া আর কয়েকটা দিনের ব্যাপার, এরপর তো সবাই ঠিক হয়ে যাবে। তা তো ঠিক। তোকে আজকে আমার সাথে যেতে হবে একটু। কোথায় যেতে হবে? অফিসে যেতে হবে, একটু কাজ আছে। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসছি। কিন্তু ভাইয়া, আকাশ চলে গেলে আমরা কিভাবে কি করব? সেটাই তো ভাইয়া, আমরা ঘুরবো কার সাথে? তাহলে একটা কাজ করো, আমাদের সাথে তোমরা অফিসে চলো, এরপর ওখান থেকে তোমরা ঘুরতে যেও। এটা অনেক ভালো হবে। আবির, এটা কেমন কথা? একজন ড্রাইভারের কি এমন কাজ থাকবে? সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না, এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। কথা শুনে ঈশা অনেকটা অপমান বোধ করলো, তাও কোনো কিছু বলল না। তোমরা তাহলে রেডি হয়ে আসো, একসাথে বের হব। ভাইয়া, আমিও আসবো না? হ্যাঁ, অবশ্যই আসতে পারো। 30 মিনিট পরে ওরা নিচে নামে। যদিও আকাশ আরও আগেই নিচে নেমে ওর ভাইয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, সেজন্য আর উপরে যায়নি। ওরা নিচে নামতেই বের হয়ে চলে আসে অফিসে। অফিসের নিচে এসে, সত্যি আকাশ অনেক সুন্দর। কথা আপ করে এখন অন্যদিকে এসে দাঁড়াও। কোথায় কি দাঁড়াবো? তোমরা সবাই এই রুমে গল্প করতে থাকো, আমি ভেতরে গেলাম। আর তোমাদের কি লাগবে আঙ্কেলকে বলে দাও, উনি সবটা এনে দিবে তোমাদের। ঠিক আছে, বলে দিব। আঙ্কেল, ওদের যা কিছু লাগবে সবটা ব্যবস্থা করে দিন। আমি তাহলে গেলাম, তোমরা থাকো। ঠিক আছে, তাই হবে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। এদিকে আকাশ আর আবির মিটিং রুমে আছে, কেননা ওদের কোম্পানির একটা মিটিং আছে। আকাশদের কোম্পানি, আবির আর আকাশ 25% করে, ওরা দুই ভাই 50% শেয়ারের মালিক, আর বাকি 50% আকাশের বাবা একাই মালিক।
যেহেতু একটা কাজ নিয়ে কথা হচ্ছে সেজন্য আকাশের এখানে আসা। কিছুক্ষণের মধ্যে ওরা মিটিং শুরু হতে থাকে। অন্যদিকে ইরা তোকে একটা কথা জিজ্ঞেস করেছিল। কি কথা? আচ্ছা, তুই তো এরকম ছিলি না, তাহলে হঠাৎ করে এরকম হয়ে গেলি কেন? সে অনেক কাহিনী, তোমাদের না শুনলেও হবে। না শুনলেই বুঝবো কি করে? শুনেও কোনো কাজ নেই তোমাদের। আচ্ছা, তুই কেন এইভাবে আকাশকে বারবার অপমান করিস? দেখ, যার যেটা প্রাপ্য তাকে তো সেটা দিতেই হবে। তাই বলে কি এমন হলো যার জন্য তুই এরকম করছিস? বলছি না, কেউ কেউ ওপর থেকে অনেক ভালো, কিন্তু ভিতরে ভিতরে তাদের মনগুলো হয় অনেক নোংরামিতে ভরা। তুই কি কোনো কিছু জানিস? জানার চেয়ে চোখে দেখছি, এটা কি বেশি নয়? আমি তো জানি না তুই কি দেখেছিস বা কার সাথে কি দেখেছিস। আমি শিওর হয়ে বলতেছি। তাও একটা কথা বলি, সবসময় চোখের দেখার মাঝেও ভুল থাকতে পারে। আমি কোনো কিছু ভুল দেখিনি। আচ্ছা, তুই ঠিক কি দেখেছিস তা কি বলবি আমাদের? আমি যা দেখেছি তার রূপার মুখ থেকে আর শুনিনি। আশ্চর্য, আমি কি জানি? আমি তো কিছুই বুঝতেছি না। তুই তো কোনো কিছুই বুঝছিস না এখন। দেখ ইরা, তুই কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারিস না। তোর মান থাকলে তো তোকে সম্মান দিব আমি। তোর কথার কোনো কিছুই আমি বুঝতেছি না। তোকে এখন কিছু বুঝতে হবে না, তুই যেভাবে আছিস সেভাবেই চলতে থাক। আচ্ছা ইরা, আমাকে তো জানাবি কি হয়েছে। দেখবি আমি এর সমাধান ঠিকই হয়তো খুঁজে দিব। সমাধান খুঁজে দিতে হবে না, আমি যেভাবে আছি সেভাবেই ঠিক আছে। চোখের পানি কি বলেছে তা দেখে কোনো কাজ নেই, আমার চোখের পানি তা আমি দেখে নেব। আচ্ছা থাক এখন। এদিকে 2 ঘন্টা পরে আকাশ বের হয়ে আসে। ভাইয়া, আমি তাহলে যাই। ঠিক আছে, রাতে কথা বলবো বাকি কাজ নিয়ে। ঠিক আছে ভাইয়া। ওদের কাছ থেকে চলে আসে ওর বন্ধুদের কাছে, এসে ওদের নিয়ে বের হয় ঘোরার জন্য। রাস্তার মধ্যে বারবার রূপা শুধু আকাশের হাত ধরেই হাঁটতে থাকে, যা আকাশের মোটেও ভালো লাগছে না। সেজন্য বারবার হাত ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ পর, রূপা, এতই যখন অলরেডি করতে ইচ্ছে হচ্ছে তখন রুমে নিয়ে গিয়েও তো করতে পারিস। এখানে দরকার কি? এখানে সমস্যা কি? এখানে তো অনেকেই দেখে ফেলবে, তার চেয়ে ভালো হবে তুই বেডরুমে নিয়ে যা। এসব কি ধরনের কথাবার্তা ইরা? বাহ, সবার সামনে এরকম, কিন্তু রুমে তো ঠিকই। রুমে কি শুনি? কিছু না। এদিকে ইরার এই কথাগুলো নীলাশাকে বারবার ভাবাচ্ছে এই কথাগুলো, কিন্তু নীলাশা বুঝতে পারছে না। কেননা বুঝবে কি করে, কারণ নীলাশা তো কোনো কিছুই জানে না, সেজন্য চুপ করে আছে। এদিকে দিন যেতে থাকে। পরের দিন সকালে নীলাশা আর রাশেদ সাথে রূপা ওরা চলে যাওয়ার জন্য তৈরি হয়। তখন তোমাদের সাথে এতগুলো দিন কাটাতে পেরে ভালোই লাগলো। আবার কখনো সময় পেলে অবশ্যই আসবে কিন্তু। জি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অবশ্যই আসবো। আমরা তাহলে যাই আন্টি। আন্টি, আমাকে তো আবার আসতেও হবে, তখন হয় সারা জীবনের জন্য থেকে যাব। সমস্যা নেই, তোমাদের যত খুশি এসে থেকে যেও। মা, ওদের তো দেরি হয়ে যাচ্ছে, ওদের এবার যেতে দিন তাহলে। আকাশ, তুই তাহলে ওদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওরা অনেক কথাই বলতে থাকে। এদিকে আকাশকে একটু সাইডে ডেকে আনে নীলাশা। তুই আমাকে সাইডে কেন ডেকে আনলি? তোর সাথে কথা আছে। কি কথা? তুই কবে আসবি আমেরিকায়? ভার্সিটি আগে চালু তো হোক। 10 দিন পরেই তো চালু হবে। তাহলে সামনের সপ্তাহে আসবো। আরেকটা কথা বলার ছিল। কি কথা? রূপার সাথে তোর কি কোনো সম্পর্ক আছে? কি রকম সম্পর্ক? এই ধর বন্ধুত্ব ছাড়া। ওর সাথে তো কোনো সম্পর্কই নেই আমার। কেন, ও কি তোকে কিছু বলেছিল? ও বারবার এমন কিছু বলতে চায় বা চেয়েছিল যার সাথে তোর আর রূপার কোনো কাহিনী জড়িয়েছে। আমি ব্যাপারটা ঠিকই আজও বুঝতে পারিনি। তাহলে ওকে জিজ্ঞেস তো করবে, তাহলে তো উত্তর দেবে। করেছিলাম, বারবার এড়িয়ে যাচ্ছে। যাক, গিয়ে হরাও তো ফিরবে আবার, তখন না হয় ভালো করে জিজ্ঞেস করব। ঠিক আছে, তাহলে তোরা সাবধানে যা। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। এই বলে ওরা এয়ারপোর্টে ঢুকে যায়। এদিকে আকাশও ওদের বিদায় দিয়ে বাসায় আসে। এসে দেখে ঈশা আর ইরা কি নিয়ে যেন কথা বলছে, সেজন্য ও সবে কান্না দিয়ে চলে আসে রুমে। এখন চলুন আমরা ওদের কিছু কথা শুনে আসি। আপু, এগুলো করা কি ঠিক হবে?
এই ছেলেকে এই বাসা থেকে বের করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হবেই না। তাহলে আমি কি ওদের আসতে বলবো? আসতে বল। তারপর তানু আর রিমুকে কল দিয়ে ওরা চলে আসে। ওদের দেখে আবির আর আকাশ তেমন একটা খুশি হয়নি। কি ব্যাপার ভাইয়া, আমরা সাথে কি খুশি হননি? তোমাদের আসাতে আমি কেন খুশি হব? সেটাও একটা কথা, আমরা তো আর কেউ হই না আপনার। একজন ড্রাইভারের বন্ধুদের যেভাবে আপ্যায়ন করছেন তাতে তো অনেক কিছুই বোঝা যায়। সবাই যখন বুঝো তখন আর কথা বাড়িয়ে কোনো কাজ নেই। এই কথাগুলো শুনে ওরা অনেকটা অপমানিত হয়, তাও কিছু বলেনি, কেননা ওরা যা করতে এসেছে তা করতে পারলেই হয়। এদিকে সময় ফুরিয়ে আসতেছে, ইরাকেও যেতে হবে আবার পড়াশোনা করার জন্য আমেরিকায়। সেজন্য ওরা 4 জন মিলে প্ল্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যে প্ল্যানও তৈরি হয়ে যায়। দোস্ত, পরে যদি আমার কোনো সর্বনাশ হয়ে যায়? এত কিছু বলার পরেও তুই এত ভয় কেন পাস? তোরা তো ঠিকভাবে বললি, কিন্তু হিতে যদি বিপরীত কিছু হয়ে যায়? এত টেনশন কেন নিচ্ছ? আমরা তো আছি, আমরা দেখে নেব বাকিটা। ঈশা আপু তো বললো ঠিক করে নেবে, তুই শুধু কাজটা করে যাই। ঠিক আছে, তাই করব। তবে দেখিস আমাকে না আবার কোনো ঝামেলায় পড়তে হয়। আমি আর আপু তো আছি, তোদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ঠিক আছে, তাই হবে। তোরা কিন্তু পাশে থাকিস। এরপর শুরু হলো ওদের প্ল্যান করা। রাতে আকাশ যখন ঘুমিয়ে পড়ে তখন ওরা সবাই আকাশকে ওর রুম থেকে সরিয়ে নিয়ে গেস্ট রুমে নিয়ে আসে আর রিমুর পাশে শুয়ে দেয়। এদিকে তানু আর ইরা একই রুমে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর সবটা কিন্তু জায়গা মতো হয়েছে, এবার সকাল হওয়ার অপেক্ষা। তাহলে আমরা অপেক্ষা করি। পরের দিন সকালে আকাশ তো এখনও ঘুমের মধ্যে, কেননা ওকে খাবারের সাথে আগেই ঘুমের ঔষধ খাইয়ে দেওয়া হয়েছে। সেজন্য আকাশ চাইলেও ঘুম থেকে উঠতে পারছে না। এদিকে সবাই নাস্তার টেবিলে। কি ব্যাপার আকাশ, কোথায়? মনে হয় ঘুমোচ্ছে। ওকে একটু ডেকে আনো, আবিরকে অফিসে দিয়ে আসতে হবে। ঠিক আছে, কিন্তু আমি তো ওদের খাবার দিচ্ছি, আপনি বরং যান। ঠিক আছে, যাচ্ছি আমি। এদিকে আকাশের মা উপরে যেতে থাকে। উনি রুমে এসে আকাশকে পায়নি। কি ব্যাপার, রুমেও নেই? তাহলে ছেলেটা গেল কোথায়? অনেকটা জায়গায় খুঁজেও পায়নি। ছাদ থেকে শুরু করে 1-2টা রুমে খুঁজতে থাকে, কিন্তু পায় না বলে নিচে এসে বাকিদের জানায়। তাহলে চলুন আম্মু, আমরা সবাই মিলে খুঁজি। এরপর ওরা ঠিক প্ল্যান মতো রিমু যে রুমে ঘুমিয়েছে সে রুমে যায়, আর ওখানে এসে দেখতে পায় রিমু নিচে আর আকাশ রিমুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখার পর আকাশের মা ভাই দুজনেই চমকে ওঠে, কেননা এরকম অবস্থায় আকাশকে কখন ওরা দেখবে তা ওরা ভাবতেও পারেনি। এদিকে আবির আকাশকে ডেকে তুলে আকাশ তো উঠে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? কথাটা বলতেই আকাশের মা আকাশকে একটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। এদিকে আকাশের বাবাও কোনো কিছু না বলে নিচে নেমে যায়। এদিকে আবির এখনো দাঁড়িয়ে আছে। আকাশ, এটা তুই কি করলি? আমি আবার কি করলাম ভাইয়া? যদি কিছুই না করে থাকিস তাহলে তোর পাশে তাকা। এবার পাশে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়ে যায়। বিশ্বাস করো ভাইয়া, ও আমার রুমে কি করে এলো? আমি তো কিছুই জানি না। ওই মেয়েটা তোর রুমে আসেনি, তুই বরং ওর রুমে এসেছিস। সত্যি তো? এটা তো আমার রুম না। আমার সবাই তাই বলতেছি। এদিকে ইরা খোঁচা মারায় এবার রিমু চোখ মেলে তাকায় আর আকাশকে দেখেই অ্যাক্টিং শুরু করে দেয়। রিমু নিজের দিকে তাকিয়ে কান্না শুরু করে দেয়। এ কি সর্বনাশ হলো আমার! এত বড় একটা সর্বনাশ করতে পারলে আমার বান্ধবী? আরে আমি তো কোনো কিছুই করিনি। যদি কিছু নাই করে থাকিস তাহলে আমার বোনের বান্ধবীর রুমে এসে ওর সাথে একই বিছানায় এসব করতি না। আবির, আমি তো তোমাকে আগেই বলেছি এই ড্রাইভারগুলোকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না, তাও তুমি আমার কথা শুনলে না। এবার দেখলে তো একটা মেয়ে কিভাবে জীবনটা নষ্ট করে দিল। আমি আকাশকে নিয়ে নিচে যাচ্ছি, তুমি রিমুকে ঠিক করে নিচে নিয়ে আসো। এদিকে আকাশ উঠতে যাবে তখন খেয়াল করে নিচে ওর লুঙ্গি নেই। কি হলো, থেমে গেলি কেন?
আমার লুঙ্গি তো নেই। এই যে লুঙ্গি খাটের পাশে পড়ে আছে। ছি আকাশ, ছি, তাড়াতাড়ি করে পরে নে। এবার আকাশ লুঙ্গি পরে নিচে নামে। এদিকে আকাশের বাবা মা দুজনেই নিচে আছে। দুজনেই আকাশের উপরে অনেক রেগে আছে। বিশ্বাস করো মা, আমি কোনো কিছুই করিনি। তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি? তুমিও আমাকে অবিশ্বাস করতেছো? এছাড়া আর উপায় কি রেখেছো? এখন ঘরের কথা ঘরের মধ্যেই রাখতে হবে। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি, রিমোর সাথে আকাশের বিয়ে দিব। তোমাদের মাথা কি গেছে? ওই মেয়ে আমাকে ফাঁসাতে চাইছে, তোমরা কেন বুঝতে পারছো না? যদি তোকে ফাঁসাতে চাইতো তাহলে মেয়েটা তোর রুমে থাকতো, তুই মেয়েটার রুমে থাকতি না। বোমা আসুক, আমি ওর সাথে কথা বলে বাকি ডিসিশন নিব। এদিকে ইরা আর ঈশা রিমুকে নিয়ে নিচে নামে। রিমুর গলায় কিছু দাগ আছে, যে দাগগুলো কিছুক্ষণ আগেই করেছে, কিন্তু এমনভাবে করেছে যেন সব দোষ আকাশের উপরেই পড়ে। এদিকে ওরা এসে দাঁড়ায় পাশে। বোমা, তোমার কোনো কথা বলার থাকলে বলো। আমি আর কি বলবো বাবা, আপনি আর মা যা ডিসিশন নেবে তাই আমরা মেনে নেব। আমি সিদ্ধান্ত নিয়েছি রিমোর সাথে আকাশের বিয়ে দিতে, কিন্তু আকাশ তো কোনোভাবেই রাজি না। রাজি না হলে ওর কি হবে? আকাশ, তোমার কাছে দুইটা পথ বেঁচে আছে। প্রথমটা হলো হয় তুমি রিমুকে বিয়ে করে এই বাসায় থাকো, আর দ্বিতীয় হলো আর না হয় তুমি এই বাসা থেকে চিরদিনের জন্য বের হয়ে যাও। এবার ডিসিশন তোমার কাছে। কি বলছেন আব্বু? ও কেন বাসা থেকে বের হবে? বাসায় থাকতে হলো রিমুকে বিয়ে করতে হবে। আকাশ, তুই রাজি হয়ে যা। ভাইয়া, এটা আমি কখনোই মেনে নেব না। দরকার হলে আমি বাসা থেকে বের হয়ে যাব, তাও আমি ওই মেয়েকে বিয়ে করব না। ঠিক আছে, তাহলে তোমার যা কিছু আছে তা নিয়ে বের হয়ে যাও এক্ষুনি। ঠিক আছে, যাচ্ছি। এদিকে ওরা এসে পাশে বসে। এদিকে আকাশ রুমে এসে ও সব কিছু গুছোতে থাকে। আলমারিতে আকাশের 5 লক্ষ টাকা ছিল, সেগুলো সাথে করে নেয়, সাথে পাসপোর্টও নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আকাশের মা আর আবির তো কান্না করে শেষ। আকাশ বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় যাবে, কি করবে, কই থাকবে তা আপনারা এখন না জানলেও চলবে। যখন সময় হবে তখন আমি নিজেই জানিয়ে দিব, সেজন্য একটু ওয়েট করে থাকুন। এদিকে ইরা, ঈশা আর রিমু ওরা দুজনেই রুমে আসে। এসেই হেসে দেয় ওরা। ওয়াও, প্ল্যান যে এইভাবে কাজ করবে তা তো ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি। আচ্ছা, আকাশ যদি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত? এটা কখনো করবে না, ও তুই বুঝবে না। তাছাড়া আপু, টাকা চুরি করার ভিডিওটা তুমি ডিলিট করে দিও। ওটা কেন ডিলিট করব? আচ্ছা, এখন আকাশ এই বাসায় নেই, তখন ওর বন্ধুরা তো কখনো এখানে আসতে যাবে না, সেই জন্য ভিডিও রেখে আর কোনো কাজ নেই। ঠিক আছে, এটা ডিলিট করে দেব। তা তুই ফিরে যাবি কবে? এই তো আপু 5 দিন পরে। কেন করবে না? আমি কি এখন ফিরে যাব? যাবি, তবে কিছু কান্নাকাটি করে যাবি, যেন মনে হয় তুই অনেক দুঃখ পেয়েছিস। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর রিমু বেরিয়ে যাবার আগে আকাশের বাবা মা তার কাছে আসে। আন্টি, আমি চলে যাচ্ছি, আজকের ঘটনা যেন কেউ না জানে। কেঁদো না রিমু, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারলাম না। যতটুকু করেছেন এটাই অনেক কিছু। আমি ফিরে যাচ্ছি আমার বাসায়। এদিকে রিমুও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ যে এই বাড়িরই সন্তান তা এখনও ইরা আর ঈশার অজানায় থেকে গেল। 5 দিন পর। আপু, আমি তাহলে চলে যাচ্ছি। আবার কখন আসবি? যখন ভার্সিটি অফ হবে, আর তুমি নিজের খেয়াল রেখো। তুইও নিজের খেয়াল রাখিস। তা আবির, তুই বরং ইরাকে এয়ারপোর্টে দিয়ে আয়। ঠিক আছে আব্বু। বাবা, আবির যখন যাচ্ছে তখন আমিও ওদের সাথে এয়ারপোর্টে যাই। ইরাকে বিদায় দিয়ে চলে আসবো একসাথে। আকাশ থাকলে তো ওকেই পাঠিয়ে দিতে পারতাম। তবে বাবা, তুমি একবারও সত্যিটা জানতে চাইলে না? নিজের চোখে যা দেখেছি তাতে আর প্রমাণ দিয়ে কি করব? সেই জন্য আবির, এই নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। ঠিক আছে বাবা, তাই হবে। তোমরা তাহলে গাড়িতে এসে বসো, আমি আসতেছি। এদিকে ইরা আর ঈশা তো গাড়িতে বসে অপেক্ষা করে। আব্বু, কোম্পানির মিটিংয়ে তো আকাশকে থাকতে হবে। তার প্রয়োজন নেই, আমি আর তুমি দুজনেই সামনে নিব। ঠিক আছে, আমি তাহলে গেলাম।
এদিকে ইরা আর ঈশা তো গাড়িতে এসে অপেক্ষা করে। এদিকে ওরা চলে আসে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে ইরাকে বিদায় দিয়ে ওরা চলে আসে। এদিকে ইরাও চলে আসে আমেরিকায়। এসে ইরা ভার্সিটির হোস্টেলে উঠে পড়ে, যা নীলাশা আর রাশেদ আর রূপা ওরা কেউই জানে না। অন্যদিকে ভার্সিটি চালু হয়ে যায়। আজকে ওদের প্রথম দিন, সেজন্য নীলাশা আর বাকিরা আসে, কিন্তু আকাশ এলো না। সেজন্য ইরাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার ইরা, আকাশ কোথায়? আকাশ কোথায় তা আমি কিভাবে বলবো? তোমাদের দুজনের না একসাথে আসার কথা। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমরা কেন পাগল হতে যাব? পাগল না হলে এরকম উল্টোপাল্টা প্রশ্ন কেন করো? আকাশ সামান্য একটা ড্রাইভার, ও কাজ ছেড়ে এখানে দ্বিতীয়বার আবার আসবে না পড়ার জন্য? এটা কি আজও সম্ভব? তাছাড়া ওর তো এখন চাকরিও নেই। চাকরি নেই মানে? তাহলে শোনো সবাই। এরপর ইরা ওদের সবটা বলে। সবটা শুনে সবারই মন খারাপ হয়ে যায়। সবচেয়ে বেশি রূপার মন খারাপ হয়, কিন্তু তাও ইরার কথা ওরা কেউ বিশ্বাস করেনি যে আকাশ এরকম একটা কাজ করতে পারে। বিশ্বাস না করলেও করতে যে হবে। এটা তো হতে পারে না। কেন হতে পারে না? আকাশ তো এরকম না। সেটা তো তুই বলবি। কারণটা কি? কিছু না, ক্লাসে চলে। এদিকে ওরা ক্লাস করতে থাকে। এভাবেই 1 মাস চলে যায়। আকাশের কোনো খোঁজ খবরই কেউ পাচ্ছে না। ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তাও অনেক তথ্যই পাচ্ছে না। এদিকে আকাশ ঠিকই ওর কাজ করে যাচ্ছে। 2 মাস পর আমাকে দেশে ফিরে যেতে হবে। হঠাৎ দেশে কেন? আর তুই এভাবে কাঁদছিস কেন? আমার বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে তো তোকে এখনই বের হয়ে যাওয়া দরকার। আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিবি? অবশ্যই, চল, আমরা সবাই আসতেছি তোর সাথে। এদিকে ইরার এয়ারপোর্ট থেকে দেশে ফিরে আসে, কিন্তু ততক্ষণে ওর বাবা মাকে মাটিতে দাফন করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে ইরা আসে ওর বোনের কাছে। তবে সবাই ওর বোনের সাথে তেমন কোনো কথা বলছে না দেখে ইরা একটু বেশি অবাক হয়। কি ব্যাপার আপু, ওনারা তোমার সাথে কোনো কথা কেন বলছে না? সবাই সবটা জেনে গেছে। সবটা জেনে গেছে মানে? আমরা যে ইচ্ছে করে আকাশকে বাসা থেকে বের করে দিয়েছি তা ওনারা জেনে গেছে। আর এই সবটা বাবা মা শুনে দুজনেই হার্ট অ্যাটাক করে মারা যায়। সামান্য একটা বিষয় নিয়ে হার্ট অ্যাটাক কেন করবে আপু? তুই কি জানিস আকাশ কে? কে আবার? ও তো একজন ড্রাইভার। আকাশ হচ্ছে এই বাড়ির ছোট ছেলে, মানে আবিরের ছোট ভাই। কি বলছো তুমি আপু? আমি ঠিকই বলেছি। এই কারণেই আকাশ আমেরিকায় পড়াশোনা করতো? আমেরিকায় পড়তো মানে? আকাশ আমার সাথে একই সেমিস্টারে পড়ে। তুই আমাকে সবটা একটু ডিটেলসে বল তো। এরা সবটাই বলতে থাকে। এরা যে আকাশকে পছন্দ করে সবকিছুই বলে। আবার কেন ওকে ঘৃণা করেছে তাও বলে। আর এই ঘৃণা করার কারণেই এরা যে ওকে এতগুলো মাস ধরে এভাবে অপমান করত তা সবটাই বলে। সবটা শুনে ঈশা তো অবাক হয়ে যায়। তাছাড়া আপনারা তো সবকিছু এখন জানেনই, সেজন্য নতুন করে আর আপনাদের কোনো কিছু বলার নেই। এত কিছু হয়ে গেছে, তুই আমাকে বললি না কেন? আমি কি জানতাম না কি এত কিছু হয়ে যাবে? তাছাড়া আকাশ নিজেও তো কখনো বলেনি ওই বাড়ির ছেলে। তাছাড়া বিয়ের দিন ছাড়াও তো ওকে দেখিনি, তাহলে চিনবো কি করে? যা হওয়ার হয়েছে, এখন সবকিছু গোছাতে থাক। তুই কি কোথাও যাবি? শুধু আমি একা না, তুইও যাচ্ছিস আমার সাথে। মানে ঠিক বুঝলাম না। মনে হচ্ছে আমরা যে আকাশকে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, সেই জন্য তোর দুলা ভাই আমাকে আর তোকে বলেছে এই বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু এখন কোথায় যাবি? আপাতত আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। ওরা সবকিছু নিয়ে বের হয়। তখন আকাশের বাবা ওনাদের আটকায়। তোমাদের কোথাও যেতে হবে না। কি বলছো বাবা তুমি? ওদের 2 বোনের কারণে আকাশকে এই বাড়ি ছাড়তে হয়েছে, আর তুমি বলছো ওদের এই বাড়িতে রাখার জন্য? একেতে ওদের বাবা মা দুজনেই মারা গেছে। এই অবস্থায় ওদের পাশে দাঁড়ানো দরকার। এখন যদি ওদের এভাবে বের করে দিই, ওরা কোথায় যাবে, কি করবে? তার চেয়ে বরং বৌমা তোমরা রুমে যাও। ঈশা এবার কান্না থামাতে না পেরে আকাশের বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুধু এতটুকু বলো, কেন করলে তোমরা এমনটা? তাহলে এসব আমার জন্য হয়েছে? আমাকে ডিটেলসে বলো সবটা।
এরপর আকাশের বাবাকে সবটা বলে। উনি সবটা শোনার পর দেখো, তুমি আমার ছেলেকে ভালোবাসো, এটা শুনে খুশি হলাম, কিন্তু তুমি ওকে ঘৃণা কেন করলে তা তো বলো। ইরা এবার রূপাকে নিয়ে সে কাহিনী বলে, যে কাহিনী আপনাদের থেকে এখন লুকিয়ে রাখলাম, কেননা সময় যখন হবে তখন তা আপনারা জানতে পারবেন। একটা কথা মনে রেখো, সব সময় চোখের দেখা অনেক কিছু কিন্তু ভুলভাবে প্রমাণিত হয়। তোমরা রুমে যাও, আর আকাশের সাথে তো যোগাযোগ নেই, না জানি ছেলেটা কি করছে, কোথায় আছে। এদিকে ওরা রুমে যায়। এখন চলুন গল্পের নায়ক কোথায় আছে তাকে খুঁজে বের করি, কেননা অনেকক্ষণ তো হয়ে গেল নায়ককে খোঁজা হয়নি। এবার দেখি নায়ক কোথায় আছে। বর্তমানে নায়ক আছে একটা হোটেলে, হোটেলটা ওদেরই, সেজন্য টাকা পয়সা থেকে শুরু করে সব কিছুই ফ্রিতে পাচ্ছে। কয়েকদিন পর দুলাভাই, আমাদের মাফ করে দেন। তোমাদের কিভাবে মাফ করব আমি? আমি তো এমনি এমনি করিনি এসব। তুমি আকাশকে পছন্দ করতে, সেটা ওকে সরাসরি বলে দিতে। চেয়েছিলাম সরাসরি বলতে, তাছাড়া আমি তখন আকাশের সম্পর্কে কোনো কিছু ঠিকভাবে জানতামও না, সেই জন্যই চেয়েছিলাম ওর সম্পর্কে আগে সব কিছু জানি, তারপর না হয় ওকে বলবো। কিন্তু ও যে রূপার সাথে এরকম একটা কাজ করবে। লাস্ট বারে যে মেয়েটা এসেছে, ওই মেয়েটা কি? জি ভাইয়া। ওই মেয়েটাকে কল দিলে আসবে তো এখানে? আমি শিওর না ভাইয়া, তাছাড়া আমাকে তো ফিরে যেতে হবে আমেরিকায়। তুই তো আকাশকে ভালোবাসিস, যখন ভালোবাসতি তখন তো ওকে ঠিক মতো চিনিস না। এখন শুধু অপেক্ষা কর, যদি আকাশ কখনো ফিরে আসে। এটা কি করে হয়? ওর তো কোনো খোঁজও নেই, আমেরিকায়ও গেল না। আমি ওদেরও কল দিয়েছি, কারোর সাথে কোনো যোগাযোগও নেই। তাহলে আমার ভাইটা কোথায় আছে, কিভাবে আছে, কোনো কিছুই জানতেও পারলাম না। আচ্ছা রূপা, ওই মেয়েটা তো ঝামেলা করলো, তা ওকে ধরেই না হয় আমাদের সবটা জেনে নেই, আসলে ওর পেছনে রহস্যটা কি ছিল। কিন্তু ও কি আসবে? একটা উপায় আছে ওকে এই দেশে আনার জন্য। কি ব্যাপার? উপায়টা হচ্ছে, আমরা যদি রূপাকে বলি আকাশ এখানেই আছে আর ওর সাথে দেখা করতে চায়, তাহলে তো আসবে এখানে। তাহলে এখন উপায় জানি না। এদিকে কয়েকটা মাস যেতেই আকাশ আবারও আমেরিকায় চলে আসে। এসে নীলাশা, রাশেদ আর রূপার সাথে দেখা করে। ওদের সাথে দেখা হবার পরে ওরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর এই কান্নার মধ্যেই মোটামুটি ওদের শেষ হলো। এদিকে ওরা বিবাহবার্ষিকী উদযাপন করতে থাকে। অন্যদিকে আকাশের বাবা মা ওনাদেরও মন খারাপ। কিছুক্ষণ পর আবির, আকাশের তো এখনো কোনো খোঁজ পাইনি মনে হচ্ছে। অনেক জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। আচ্ছা, ও আমেরিকায় আবার চলে যায়নি তো? তা তো শিওর না, তবে ওখানে যাওয়ার মতো এত টাকা তো আকাশের কাছে থাকার কথা না। ওর তো বন্ধুর অভাব নেই, ওদের কারোর কাছ থেকে তো নিতে পারে। সেটা তো সম্ভব। ওর পাসপোর্টের ফটোকপি কি আছে তোর কাছে? হ্যাঁ আছে তো। ওটা দিয়ে কি করবে? ওই ফটোকপি দিয়ে এয়ারপোর্টে চেক করে দেখ ও লাস্ট কবে আমেরিকায় গিয়েছে, তাহলে আমরা অনেকটা তথ্য জানতে পারবো। আমি তাহলে কালকেই যাব এয়ারপোর্টে। তোকে যেতে হবে না, তোর বন্ধু একটা না এয়ারপোর্টে চাকরি করে, ওকে পাঠিয়ে দিই। ঠিক আছে আব্বু। এদিকে আবির ওর বন্ধুকে পাসপোর্টের নাম্বার বলে। ওর বন্ধুর সাথে কথা বলে সবটা জানতে পারে। আব্বু, আকাশ এখন আমেরিকায় আছে। কবে গিয়েছে? এই তো কয়েক মাস আছে। তুমি এখানে ওদের যেভাবে খারাপ ব্যবহার করেছো, সেখানে তো আর নাই বললাম। সেসব তো পুরনো কথা, তাছাড়া আমি তো পরে যখন আমেরিকায় গেলাম তখন তো সবটা ঠিক করে তারপরেই ফিরে এলাম। এখন এই প্রশ্নের ওপর তো ওরাই জানে। কিন্তু কোনো তথ্য তো বের করে নিতে হবে। কিন্তু ওকে খুঁজে বের করব কি করে? আপনাদের খুঁজতে হবে না, আমি তাহলে আমেরিকায় যাব। তুমি কেন একা একা যাবে? আমি আপুকেও নিয়ে যাব, কারণ আমি আর ভাবি তো ওকে বেশি অপমান করেছি, সেই জন্য আমরা দুজনেই না হয় এসে আকাশকে ফিরিয়ে নিয়ে আনবো। আচ্ছা, আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এতে তুই কি সহ্য করতে পারবি? কি সেটা? এই যে আকাশ তোর মনে যে আঘাতটা দিয়েছে। আমার ইচ্ছা বাদ দাও, আকাশকে ওর পরিবারে ফিরিয়ে দিতে পারবো, এটাই আমার অনেক। ঠিক আছে, কিন্তু আকাশ কি জানি তুই যে ওকে পছন্দ করিস? জানলে তো এরকমটা হতো না। আচ্ছা, আমাদের টিকিটের ব্যবস্থা কি করলে? 3 দিন পরেই তোমাদের ফ্লাইট।
এদিকে ওরা তো নিজেদের মধ্যে বাকি কথা বলে দিতে থাকে। অন্যদিকে নীলাশা আর বাকিরা আড্ডা দিতে থাকে। তখন আমি আর রাশেদ একজন আরেকজনকে ভালোবাসি, সেই জন্য আমি রাশেদকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না। যদি আমি ওকে শুধু বন্ধু ভাবতাম তাহলে কি এত কিছু ওকে বলতাম? কি বলিস? এত কিছু কবে থেকে হলো? আমরা তো কোনো কিছুই জানি না। এখন তো জানলি। তাহলে আমি কেন পারবো না আকাশকে বিয়ে করতে? তাছাড়া আকাশ তো ওর পরিবারে ফিরে যাবে না, তার উপর একা একা এখানে কতগুলো বছরও পড়ে থাকবে। এখানে চাকরি নিয়ে অপরিচিত কোনো মেয়েকে কেন বিয়ে করতে যাবে? কথা ঠিক, কিন্তু এই ব্যাপারে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। ওটা আকাশের লাইফ, আকাশ যা ডিসিশন নেবে ওটাই হবে। সেটাই। যেহেতু বিয়েটা আকাশ করবে, রূপাও ডিসিশন জানিয়েছে। এখন আকাশ রাজি থাকলে বলবে, আর রাজি না থাকলে কোনো কিছু বলার দরকার নেই। তা আকাশ, কিছু তো বল। আমি এখন কোনো কিছু জানাবো না, আমাকে সময় দাও। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম আমি তোমাকে। 1 সপ্তাহ কেন? কোনো না, 1 সপ্তাহ পরেই আমার জন্মদিন। যদি আকাশ রাজি থাকো আমাকে ওই দিনই বলে দিও, আমি তাহলে সবার সামনে তোমাকে বিয়ে করে নেব। ঠিক আছে, জানাবো। কথাটা শুনে রূপা তো খুশি হয়ে যায়। আকাশকে একটা চুমু দিতে চলে যায়। এদিকে নীলাশা আর রাশেদ তো অবাক হয়ে যায়। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় কোন ব্যাপারে? এই যে রূপাকে বিয়ে করার ব্যাপারে। আমি ওকে বিয়ে করব কি করব না তা এখনো জানি না। তবে ইরা থাকলে একটা সুবিধা হতো। কি সুবিধা? ইরা কেন তোকে ঘৃণা করে তা একমাত্র ইরাই জানে। তোর সাথে রূপার এমন কিছু একটা দেখেছে যার জন্য হয়তো ও এরকম করতেছে। কিন্তু তা তো ও বলছে না। সেটা তো সমস্যা, ওর মুখ থেকেই সবটা শুনতে হবে। তবে আমার কি মনে হয় জানিস? তোর আবার কি মনে হয়? আমার তো মনে হয় ইরা তোকে অনেক আগ থেকে ভালোবাসে। তাহলে এতগুলো বছর ধরে কেন বলেনি? সেই সব প্রশ্নের উত্তর একমাত্র ইরার কাছে আছে। ও সবকিছু একটা গোলক ধাঁধার মতো করে রেখেছে, যার জন্য বুঝতে পারছি না কি করব। বরং বাড়িতে ফিরে যা, দেখবি একটা না একটা সমাধান ঠিকই পাবি। আচ্ছা, আরো কয়েকটা দিন দেখি, তারপর না হয় দেখি কি হয়। তা রাশেদ, আর তুই কবে বিয়ে করবি? নীলাশা তো বলেছে যতদিন তোর না বিয়ে হবে ততদিন ও আমাকে বিয়ে করবে না। সেই জন্য ভাই, তুমি বিয়েটা করে নাও, আমাকে আর অপেক্ষা করাইও না। এতদিন যেমন বন্ধু হয়ে থেকেছো, আর কয়েকটা মাস তেমনই থাকো। তোমার জন্য না হয় থেকে গেলাম। এদিকে ওরা আড্ডা শেষ করে যে যার মতো চলে যায়। অন্যদিকে ইরা আর ঈশা তো আসতেছে। ওরা আসার পরে খেলা কি জমবে নাকি খেলায় ওরা হেরে যাবে তা তো সামনের দিকেই জানতে পারবেন আস্তে আস্তে। 2 দিন পরে ওরা এয়ারপোর্টে আসে। আমার ভাইটাকে ফিরিয়ে আনিব। ভাইয়া চিন্তা করবে না, আমি যেভাবে হোক আকাশকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কোনো সমস্যা হলে কল দিও আমাকে, টাকা ডলার যা লাগে তা আমি ব্যবস্থা করে দিব। ওই দেশে যাওয়ার পরেই তো ডলার লাগবে। এই নাও 2 লাখ টাকা, এইগুলো এয়ারপোর্টের ভিতর থেকে ডলার করে নিয়ে যেও। ঠিক আছে। ঈশা, যাও তাহলে, সাবধানে থেকো। এরপর ওরা চলে আসে এয়ারপোর্টের ভিতরে। তারপর টাকাগুলোকে ডলারে রূপান্তর করে নেয়। কিছুক্ষণ পরে ওরা প্লেনে বসে আর চলে আসে আমেরিকায়। যেহেতু ইরা এখানে অনেক মাস থেকেছে, সেজন্য এখানকার মোটামুটি অনেক জায়গায় ইরা চিনে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? আমরা এখন হোটেলে উঠবো। তারপর কি করবি? সকালে আমরা সোজা ভার্সিটি যাব, তারপর ওখানে থেকে পড়বো। তুই শিওর তো? আকাশ যদি এখানে এসে থাকে তাহলে অবশ্যই ও ভার্সিটিতে আসবেই। ঠিক আছে, তবে আজকে মনে হচ্ছে আকাশের সাথে আমি যা করেছি তা মোটেও ঠিক করিনি। যা হওয়ার হয়েছে, তা নিয়ে এখন মন খারাপ করে কাজ নেই। এখন ড্রেস নাও, সকালে যাব। এদিকে সকালে আকাশ ও ওরা 3 জন বসে বসে আড্ডা দিতে থাকে। ইরা তো জানে ওরা কোন জায়গায় আড্ডা দিতে পারে, সেজন্য ওখানে যায় আর সত্যি সত্যি আকাশকে দেখতে পায়। চলো আপু। হঠাৎ করে এসে কি জিজ্ঞেস করব? কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি শুধু আমার কথায় হ্যাঁ বলবে, আমি আর আমার নাতে না বলবে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে এখন। এরপর ওরা তো আড্ডা দিচ্ছে, তার ভিতর ইরা আর ঈশা এসে ওদের সাথে বসে পড়ে। ওদের দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। এদিকে ওদের এভাবে দেখতে পারবে তা তো ওরা ভাবতেও পারেনি। কি ব্যাপার ইরা, তুই এখানে কেন?
আমি তো এসেছি ভার্সিটিতে, তা আকাশকে যে এখানে দেখবো তা তো ভাবতেও পারিনি। তুই না একবারের জন্য চলে গেছিস? বাবা মা মৃত হওয়াতে গিয়েছিলাম, এখন ফিরে এসেছি আবার। কিন্তু তোর ভাবি? আসলে দুলাভাই বলল ভাবিকে নিয়ে যেন ঘুরে আসি, সেই জন্যই নিয়ে আসলাম। তা ইরা আকাশকে এত অপমান করলি তাও? রূপা, হচ্ছেটা কি? তুই কেন এখন এইসব কথা বলছিস? বলবো না তো কি করব? 2 থেকে 3 দিন পরই আমার জন্মদিন, আর এখনই ওদের আসতে হলো। আসছে তো কি হয়েছে বল? আমি আসাতে ওর বিরাট বড় ক্ষতি হয়েছে। আমি ঠিক বুঝলাম না। এর উত্তর আমি তোদের রূপার জন্মদিনের দিনই বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। কিন্তু তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? নীলাশা এরপর রূপার সব কথা ইরা আর ঈশাকে বলে। যাক, ভালো তো, আমরা না হয় অপেক্ষা করি। আকাশ ভাই আমার, আমাকে মাফ করে দাও। আপনি কেন মাপ চাইছেন? তোমার সাথে যা করেছি আমি, তার জন্য মাফ চাওয়া তো কম হয়ে যাবে। এসব কোনো কিছু মনে রাখি না। এদিকে ওই দিনের মতো ওদের কাজগুলো শেষ হয়। 2 দিন পরে ওরা সবাই আসে রূপার জন্মদিনে। এদিকে রূপা আকাশকে প্রশ্ন করে, কি হলো আকাশ, আমার প্রশ্নের উত্তর তো দিলে না? আমাকে বাড়িতে ফিরতে হবে, মায়ের শরীরটা খারাপ, ওনাকে দেখেই তারপর তোমাকে জানাবো। তা কবে যাবে? আমিও কি সাথে আসবো? এই তো 2 দিন পরে যাব, এখনো তো টিকিট করা হয়নি, টিকিট করা হলে যাব, তোমাকে আসতে হবে না। আচ্ছা যেও, এখন এটা খেয়ে নাও। এদিকে আগের বারের এটা খাওয়ার 5 মিনিট পরেই আকাশ রূপার কাঁধে মাথা রাখে, যা দূর থেকে ইরা ওর বন্ধুদের দেখাতে থাকে। দেখলি তো কি হচ্ছে এখানে? তা তো দেখলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, রূপা কি আগের জন্মদিনেও সেম আকাশকে কিছু একটা খাওয়ায়, তারপর আকাশ সেম এইভাবে রূপার কাঁধে মাথা রাখে? ঠিক ধরেছিস। তারপর কি হয়েছে? তারপর রূপা আকাশ হেঁটে হেঁটে রূপার রুমের দিকে যায়। ওরা তো সত্যি সত্যি তাই করেছে। তারপর কি হয়েছে? এরপর একটা রুমে ছেলে মেয়ে যা করে তাই হয়েছে। আগে চল ব্যাপারটা পুরোটা দেখি। ঠিক আছে, চল তাহলে। ওরা রূপা আর আকাশের পিছনে পিছনে আসে। তারপর রুমে কি হচ্ছে না হচ্ছে সবটা খেয়াল করে। রূপা রুমের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। তারপর জোর করে, থাক সেসব কথা আপনাদের নাই বললাম। এসব দেখে তো ওরা সবাই অবাক হয়, কি বলবে বুঝতে পারছে না। ঠিক আছে তাহলে শোন, রূপা তোর সাথে ঠিক কি কি করেছে। তুই বল, শুনতেছি। এরপর নীলাশা সব ঘটনা বলতে থাকে। ঘটনা তো আপনারা জানেন, সেজন্য আমি দ্বিতীয়বার আর বলতে চাই না। সবটা শুনে, মানে এইগুলো তাহলে রূপার আগে থেকে প্ল্যান করা ছিল, কিন্তু এই ঘটনার সাথে এরা আমার সাথে এরকম ব্যবহার করার কারণ কি? তার কারণ হচ্ছে ইরা তোকে ভালোবাসে, সেই জন্য যখন দেখেছে তোর আর রূপার এরকম দৃশ্য, তখন থেকেই ও তোর উপরে রাগে অভিমানে সবটা করেছে। তাছাড়া আমরা নিজেরাও প্রথমে তাই ভেবেছিলাম, পরে যখন ভালো করে দেখি তখন বুঝতে পারি আসলে আমরা মেয়েরা তো একটু কোমল মনের মানুষ। প্রিয় মানুষটাকে কোনো মেয়ের সাথে দেখলে হিংসে তো হবেই। সেই জন্য দেখছিস না, আমি রাশিদকে কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, তাকাতেই দিই না। ইরা, বাকিটা এবার তুই বল, কেন বলিস নি তুই? আমাদের বন্ধুত্ব হয়েছিল তখন 1 মাসের মতো হবে। 1 মাসে তো জানা সম্ভব না কি ভালো কি খারাপ। আমি ভেবেছিলাম আকাশের সম্পর্কে পুরো তথ্যটাই জানবো। পুরো তথ্য বলতে? মানে আকাশ কোন দেশে থাকে, পরিবারে কে কে আছে, এসব তথ্য তো আকাশ কখনো আমাদেরকে বলেনি। সেই জন্য কিভাবে এরকম একটা মুহূর্তে আমি ওকে নিজের মনের কথাটা বলবো। ভেবেছিলাম রূপার জন্মদিনের পরে আকাশের সাথে কথা বলে ওর পরিবার সম্পর্কে জানবো, কিন্তু সেসব তো রূপাই বন্ধ করে দিল। এরা কিন্তু ঠিক বলছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আকাশ, তুই এখন একটা কাজ কর, রূপাকে আগের মতো বলবি তোর বাবা মাকে দেখার জন্য যাচ্ছিস, আর ওখানে এসে আকাশ তুই ইরাকে বিয়ে করে ফেলিস। আর ইরা, তোমার আকাশের নামে যা ছাপিয়েছ সেই সব কথা কিন্তু ওর বাবা মাকে সত্যটা বলে দিও। বাবা মা সব সত্যি জানে, শুধু আমি কেন আকাশকে ঘৃণা করেছি সে সত্যিটাই জানে না। সেটা না হয় দেশে ফিরেই বলবো। তোমরা তাহলে কালকেই রওনা দাও। তুমি যাবে না? তোমরা গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তোমরা বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানাও, আমি আর রাশেদ চলে আসবো সময় মতো। ঠিক আছে, তাই হবে। পরের দিন ওরা রওনা দেয়। প্লেনের মধ্যে আকাশ, ইরা, ঈশা পাশাপাশি বসে থাকে।
বাংলাদেশে আসার পরে ওরা যখন বাসায় ফেরে তখন আকাশের বাবা মা আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবিরও অনেক কান্না করে। সবার সামনে ইরা তখন বাকি কথাগুলো ওনাদের বলতে থাকে। ওনারাও তো সবটা শুনে অবাক হয়ে যায়। তারপর ঈশা আকাশের কাছে ক্ষমা চাইতে আসলে, ভাবি, ক্ষমা চাইতে হবে না। আমি জানি ইরার ওভাবে রাগ করার কারণে তুমিও এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছে, যদিও আমি তখন পুরোপুরি শিওর ছিলাম না। আচ্ছা, সব যখন মিটমাট হয়ে গিয়েছে তখন আমরা ওদের বিয়ের ব্যবস্থাটা করে দিই। তাহলে 3-4 দিন পরেই। তুই বরং নীলাশা আর রাশেদকে বলে দে টিকিট করার জন্যে। ওরা বাংলাদেশে আসার পরের দিনই আমরা অনুষ্ঠান করব। এটাও অনেক ভালো কথা। হীরা, তুমি তাহলে ওদের কল দিয়ে জানিয়ে দাও। ঠিক আছে, জানিয়ে দেবো একটু পরে। এদিকে ওরা আকাশকে রুমে নিয়ে আসে। দেখলে তো, শেষ পর্যন্ত এই রুমটা আমি দখল করে নিয়েছি। সব তো দেখলামই, এবার দেখি আর কি কি দখল করতে পারো। সেসব তো বিয়ের পরেই দেখা যাবে। আমি তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। এরপর ইরা ওদের কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, চিন্তা করিস না, আমরা আজকে কথা বলে দেখি কবে টিকিট পাই, তারপর তোকে জানাবো। আচ্ছা, তোমরা আসার পরের দিন কিন্তু বিয়েটা হবে, সেই জন্য তোমাদের আসাতেই বেশি জরুরি। জানি সব কিছু। এদিকে পরের দিন আকাশকে ডাকার জন্য ইরা রুমে আসে। এসে দেখে আকাশ শুয়ে আছে, সেজন্য ওর পাশে বসে ওর ঘুম ভাঙাতে থাকে। কিন্তু আকাশও কম না, ইরাকে ইচ্ছে করে জড়িয়ে ধরে কোলবালিশের মতো করে। এদিকে ইরা তো যতই লাফালাফি করতে থাকে, আকাশ তো ওকে ভুলেও ছেড়ে দিচ্ছে না। এদিকে ঈশা রুমে এসে দেখে এইসব। এসব কি ইরা? বিয়ের আগে কিনা? উফ আপু, ও কোলবালিশ মনে করে আমাকে জাপটে ধরেছে। এখন ছুটাবে কি করে? ওর ঘুম ভাঙলে বা হাত ছেড়ে দিলে আমি উঠে আসবো। এই রুমে আপাতত কাউকে আসতে দিও না, আসলে তো আমি শেষ। ঠিক আছে। এদিকে 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু ইরাকে ছাড়ছে না। 30 মিনিট পরে আকাশ ইচ্ছে করেই ছেড়ে দিলে ইরা উঠেই দেয় দৌড়। ইরা যাওয়ার 5 মিনিট পরেই আকাশ গোসল করে রেডি হয়ে নিচে আসে। তুই যখন এসেছিস, একটা কাজ, তুই বিয়ের শপিং করে ফেল। ঠিক আছে আব্বু। এরপর আবির, আকাশ আর ঈশা ওরা 4 জন আসে শপিং মলে শপিং করার জন্য। ওরা পছন্দ করে সব কিছু কিনতে থাকে। এদিকে নীলাশা ইরাকে কল দেয়। আচ্ছা শোন, কালকে আমাদের ফ্লাইট। যা, তাহলে তো ভালোই হলো। তা রূপা কি জানে কিছু? কোনো কিছু এখনো জানে না। এদিকে আকাশ আর বাকিরা শপিং শেষ করে চলে আসে বাসায়। অন্যদিকে রাশেদ আর নীলাশার জন্যও কিছু কিনে রাখে, যেন বিয়েতে পড়তে পারে। এদিকে পরের দিন নীলাশা আর রাশেদ রওনা দেয় এয়ারপোর্টের দিকে, আর রূপা তা দেখে ফেলে। অন্যদিকে পরের দিন ওরা বাংলাদেশে এসে পৌঁছয়। ওদের নেওয়ার জন্য আকাশ আর ইরা আসে। এরপর ওরা বকবক করতে এসে পড়ে আকাশের বাসায়। এদিকে ওদের দেখে আকাশের বাবা মা দুজনেই অনেক খুশি হয়। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। এবার তোমরা রেস্ট নাও, আগামীকাল ওদের বিয়ে দিব। জি আন্টি, যাচ্ছি তাহলে আমরা। এদিকে ওদের সাথে ওরা জমিয়ে আড্ডা দিতে থাকে। অন্যদিকে বাড়িটা তেমন একটা সাজানো হয়নি, কেননা এত সাজিয়ে কি হবে, কোনো মতে পারিবারিকভাবে বিয়েটা করে নেবে, পরে একটা সময়ে অনুষ্ঠান করবে, এটাই ওনাদের লক্ষ্য ছিল। পরের দিন নীলাশা ইরার হাতে মেহেদি পরিয়ে দিতে থাকে। অন্যদিকে আকাশ আর রাশেদ অন্য ব্যাপারে কথা বলতে থাকে। পরের দিন সকালে ইরা আর নীলাশা সাজতে থাকে। ওরা রেডি হতে হতে দুপুর হয়ে যায়। অন্যদিকে আকাশ তো রেডি হয়ে নেয় 10 মিনিটের মধ্যে। একটু পরেই কাজে এসে সব কিছু লিখতে থাকে, কেননা ডিটেলস লিখতে সময় তো লাগবেই, সেজন্য উনি ডিটেলস লিখতে থাকে। অন্যদিকে আজকে তাহলে তোর আশা পূর্ণ হলো। সত্যি আমার ভাইটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে বুঝতেও পারিনি। আচ্ছা চল, এখন নিচে যাই আমরা। আমি নীলাশাকে বলে দিচ্ছি, ও যেন এটাকে নিয়ে নিচে নামে। বলতে হবে না, ঈশাই ওকে নিয়ে আসবে যখন ওদের সাজগোজ শেষ হবে। 30 মিনিট পরে ওরা একজন নিচে নামে। 30 মিনিট পর ওরা একে একে নিচে নামে। এদিকে কাজী বিয়ে পড়াতে থাকে। ইরা আর আকাশের মুখে তো অনেক খুশি, কেননা ওদের বিয়ে হচ্ছে সেজন্য। এদিকে পুরো পরিবার বসে আছে ওদের বিয়ের জন্য।
এদিকে ইরার কানে কানে নীলাশা কি যেন বলে। এতে ইরা না চাইতেও মিটমিট করে হেসে দেয়। একটু পরেই আকাশ আর ইরা যখন কবুল বলতে যাবে তখনই ওখানে রূপা চলে আসে পুলিশ নিয়ে। এই বিয়েটা বন্ধ করুন। আমি থাকতে আকাশের বিয়ে অন্য কোথাও হবে তা তো আমি হতে দিতে পারি না। রূপার এমন কথায় সবাই আশ্চর্য হয়, কেননা রূপা এখানে কি করে তাও পুলিশ নিয়ে। এখন প্রশ্ন হলো, আজও আকাশের বিয়ে ইরার সাথে হবে তো, নাকি রূপা জোর করে কিছু একটা ঝামেলা না বাঁধিয়ে দেয়? কেননা পুলিশ সহ যখন এসেছে তখন কিছু একটা তো হবেই। এবার কি হয় তা পরের পর্বে জানাচ্ছি। এখন চলুন এরপর থেকে বাকি কাহিনী আপনাদের শোনাতে থাকি। রূপার এরকম করে আগমনে ওরা সবাই অবাক হয়। কি ব্যাপার রূপা, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা পরে বলতেছি, আগে এটা বল এখানে এইগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে মানে? তুই দেখছিস না ইরা আর আকাশের বিয়ে হচ্ছে? তুই কি ভুলে গেছিস? কি বলবো আমি? আমি যে আকাশকে ভালোবাসি সেটা কি ভুলে গেছিস? তুই আকাশকে ভালোবাসিস ভালো কথা, কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। ও তাই নাকি? তা আকাশ তুমি কি আমাকে ভালোবাসো না? রূপা, আমি তো কখনো তোকে বলিনি আমি তোকে ভালোবাসি। আমাকে যে এতগুলো মাস অপেক্ষা করিয়েছো তার বেলায়? আমি তোমাকে বলেছিলাম পরিবার আর আমি নিজে ডিসিশন নিয়ে তোমাকে জানাবো। তাহলে আমাকে কোনো কিছু না বলে এভাবে লুকিয়ে বিয়ে করার কারণ কি ছিল? আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই বিয়েতে আমি হতে দিব না। ও তাই নাকি? তা কে আটকাবে? আমি তো আটকাবো না, কিন্তু আটকাবে তো ওনারা। ওনারা বলতে কারা? রূপার কথায় ওখানে কয়েকজন পুলিশ অফিসার আসে। এসেই মিস রূপা ঠিক বলেছে, এখানে আপনার ছেলের বিয়ে যদি হয় তাহলে রূপার সাথেই হবে। আপনারা কি ভুলে গেছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? ভুলিনি, কিন্তু আমরা কোর্টের অর্ডার নিয়ে এসেছি। কই দেখি তো। আকাশের বাবা কাগজগুলো দেখতে থাকে। এদিকে আকাশ তখন জিজ্ঞেস করে, আচ্ছা রূপা, তুমি এত কিছু করলে কি করে? মানে ঠিক বুঝলাম না। মানেটা হলো এই দেশে এলে আবার কোর্ট থেকে কাগজও বের করলে, এত কিছুতে তোমাকে সাহায্য করলো কে? সে সব জেনেই তোমার কোনো কাজ নেই। তুমি এখন আমাকে বিয়ে করবে, নয়তো কি করবে তুমি? বেশি কিছু না। তুমি আমাকে না বিয়ে করে আর কাউকে বিয়ে করতে পারবে না। মানে হলো ইরাকে বিয়ে করার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। আচ্ছা, জোর করে তুই ওকে বিয়ে করে কি এমন লাভ হবে তোর শুনি? লাভ তো একটা আছেই। যেমন কি সেটা? তাহলে জানতে হলে 18 বছর পেছনে যেতে হবে। তোর নিজের বয়সই তো 18 বছর ঠিক মতো হবে না মনে হচ্ছে। সেজন্য তো শুনতে হবে। শোনা দেখি কি এমন হয়েছে 18 বছর আগে। সেসব পরে জানা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। ইরা, তোর কি মনে হয় আজও এই বিয়েটা হবে তোর সাথে? তুই বাধা দিবি নাকি? বাধা তো দিয়েছি আমি, এখন পুরো কাহিনী বলার আগে। ঠিক আছে বলো তাহলে। আমি আমেরিকায় থাকা অবস্থায় দেখি নিরাশা আর রাশেদ একসাথে ব্যাগ ভর্তি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখনই আমার সন্দেহ হয়, সেজন্য আমি ওদের পেছনে পেছনে আসি। এসে জানতে পারি ওরা বাংলাদেশে আসতেছে। তখনই আমি ঠিক করে আমিও বাংলাদেশে আসব। সেজন্য ওই অবস্থায় আমি সবটা ঠিক করে নেই। এরপর আমি বাংলাদেশে আসি পরের দিন। তারপর কোর্টে আসি, ওখানে সব কাগজ ঠিক করে আমি এখানে আসি। তার মানে ওরা তাহলে ঠিকই বলছিল? এখন আপনারাই বলুন কি করবেন। কি করব তাই ভাবছি। আচ্ছা, ভাবার কাজ পরে, আগে চলুন আপনাদের 18 বছর আগের কিছু ইতিহাস বলি। আমার আর আকাশের পরিচয় সে 18 বছর আগে থেকেই। আমাদের তো আমেরিকায় পরিচয় হয়েছে, তাছাড়া আমি তো এর আগে আর এই দেশে যাইনি যে পরিচয় হবে। তুমি তো আমেরিকায় যাওনি, কিন্তু আমি তো আগে বাংলাদেশে ছিলাম। রূপার কথা শুনে এবার সবাই মোটামুটি একটু অবাক হয়, কেননা রূপা যে আগে বাংলাদেশে থাকতো তা ওরা কেউই বুঝতে পারেনি। তুমি বাংলাদেশে ছিলে মানে? আচ্ছা, এত ভূমিকা না করে তোমাদের বিস্তারিত আমি ভেঙে পড়ি। এখন হয়তো অনেকেই বলবেন, ভাই কি দরকার আবার বিস্তারিত বলার, সরাসরি ইরার সাথে আকাশের বিয়েটা দিয়ে দিলেই তো পারেন। কিন্তু সরাসরি বললেই তো হয় না, অনেক স্মৃতি আছে, অনেক ঘটনা আছে যেগুলো জানা আপনাদের দরকার। তাহলে আপনারা অনেক কাহিনী বুঝতে পারবেন। তার জন্য আপনাদের অতীত সম্পর্কে কিছুটা জানতে হবে। অতীত
আকাশ তখন 3য় শ্রেণীতে পড়ে। আকাশ ছোট থাকায় আবির ওকে নিয়ে স্কুলে দিয়ে আসতো। একদিন, ভাইয়া তুমি যাও, আমি একা একা যেতে পারবো। আমি তোকে একা ছাড়বো, আর এইদিকে বাসায় এলে মা বাবা আমাকে মারবে। বাবা মা তো জানবে না তুমি যে আমাকে একা ছেড়েছ। কিন্তু তুই একা একা যাবি কি করে? আমি যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাস। আবিরকে কোনোভাবে বুঝিয়ে দিয়ে আকাশ চলে আসে। রাস্তায় দেখা হয় রূপার সাথে। আপনাদের বলে রাখি, আমেরিকায় যে রূপাকে আপনাদেরকে চিনতেন, মানে যে বিয়ে ভাঙার জন্য এসেছে, এটাই সেই রূপা। এখন ছোটবেলার কাহিনী চলছে তো, সেজন্য ওদের ছোটই রাখলাম। এদিকে রূপার সাথে দেখা হবার পরে আমাকে একটু ওপরে তুলবে? কথাটা শুনে আকাশ হাতটা বাড়িয়ে দেয়। রূপা হাতটা ধরে উঠতে যাবে, উল্টো রূপার সাথে রাস্তায় পড়ে যায়। এতে রূপা তো হেসে কুলি পায় না। তুমি তো দেখি আমার থেকেও একটা বাচ্চা। আমি কিন্তু তোমার থেকে বড় হই, সেটা কি ভুলে যাচ্ছ? তুমি যেন কোন ক্লাসে পড়ো? আমি 3য় শ্রেণীতে পড়ি। আর তুমি? বাবা, তুমি তো দেখি অনেক বড়। তুমি কোন ক্লাসে পড়ো তা তো বললে না। আমিও 3য় শ্রেণীতে পড়ি। এইটুকু একটা পিচ্ছি মেয়ে 3য় শ্রেণীতে পড়ো, বিশ্বাসই তো হচ্ছে না। এই আমি মোটেও পিচ্ছি না, বুঝলে? বুঝলাম। তা তোমার সাথে আর কেউ কি আসেনি? বাবা অফিসে গেছে, মা কাজে ব্যস্ত, সেজন্য আজকে আমি একাই এসেছি। তা তোমার সাথে কেউ আসেনি? আমার সাথে ভাইয়া আসে প্রতিদিন, আজকে ভাইয়াকে নিষেধ করেছি আসতে, সেজন্য আসেনি। তা তোমার ভাই কি কিসে পড়ে? ভাইয়া তো ক্লাস 6-এ পড়ে। উনি তো তাহলে অনেক বড়। এখানে কথা বলবে নাকি স্কুলের দিকেও যাবে? তুমি আর আমি কি একই স্কুলে পড়ি? আমাদের দুজনেরই পোশাক যে একই রকমের, সেটা কি ভুলে গেছো? ইস, আমি তো খেয়ালই করিনি। এখন চলো তাহলে আমরা যাই স্কুলে দিকে। ঠিক আছে, চলো। এরপর ওরা দুজনে বাকি কথা বলতে বলতে স্কুলে চলে আসে। এদিকে ওরা একই ক্লাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে ম্যাম আর স্যার আসে। সব ছাত্রছাত্রী ম্যাম আর স্যারের সাথে কথা বলতে থাকে। ওদের কথা হয়ে গেলে স্যার চলে যায় আর ম্যাম চলে যায়। উনি কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে থাকে, কেননা আজকে ওদের প্রথম ক্লাস, সেজন্য সবার সাথে পরিচিত হয়ে নেয়। এদিকে ক্লাস শেষ। এখন যে যার মতো তাদের বাবা মা আত্মীয়র সাথে বাসায় যেতে থাকে। আকাশও বের হয়, সাথে রূপাও। এরপর ওরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেয়। এভাবেই ওরা একজন আরেকজনকে চিনতে পারে। অনেক কিছুর পরে ওরা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর রূপা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। তার কিছুদিন পরে আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আকাশ রূপার মুখে এরকম কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। আমি নিজেই তো ভালোবাসার কোনো কিছু বুঝি না, সেখানে তুমি সবটা বুঝে গেছো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আমি আগে ভালোবাসা সম্পর্কে বুঝি, তারপর তোমাকে জানাবো। আচ্ছা, আজকে তাহলে আমি আসি। এই বলে আকাশ আর রূপা চলে আসে। এরপর প্রায় অনেক দিন কেটে যায়, রূপা আর স্কুলে আসে না। এভাবেই দিন যেতে যেতে মাস পেরিয়ে যায়। তখন আকাশ জানতে পারে রূপা এই স্কুল থেকে চলে গেছে। বর্তমানে অতীত শেষ করে চলুন আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমান। ছোটবেলায় তুমি আকাশকে ভালোবাসার কথা বলেছিলে, কিন্তু আকাশ তো তখন ভালোবাসা কি সেটাই তো বোঝে না। ছোটবেলায় ও আমাকে অপেক্ষা করিয়েছে, আবার এখনো অপেক্ষা করিয়েছে। এটা কি আমি মেনে নিব নাকি? তুমি মানো বা না মানো, তাতে আমাদের কি? ছোটবেলা থেকেই ওকে ভালোবাসি আমি, আর এত সহজে আমি ওকে ছেড়ে দিব নাকি? তোমার কি মনে হয় আকাশ তোমাকে বিয়ে করবে? বিয়ে না করে যাবে কোথায়? জোর করে বিয়ে করবে নাকি? সে কাগজ তো নিলাম। কিসের কাগজ? এখানে লেখা আছে আকাশ জোর করে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছে, এখন আমাকে বিয়ে করবে না বলতেছে। সেজন্য ভিডিও সহ আমি এটা কেটে দিয়েছি, কোর্টে দিয়েছি। ব্যাস, বাকিটা ওখান থেকেই হয়ে গেল। ভিডিওটা যে ফেক সেটা কিন্তু তুমি ভালো করেই জানো। জানি, কিন্তু সেটা নিয়ে এখন ভেবে কাজ নেই। হয় আমাকে বিয়ে করো, নয়তো ইরাকেও তুমি পাবে না। এদিকে ঝামেলা তো সৃষ্টি হতে থাকে। তখন ওখানে রিয়াজও চলে আসে। রিয়াজের সাথে একবার ঝামেলা তো হয়েছে, সেজন্য রূপা রিয়াজের সাথে হাত মিলিয়ে তা করে। এদিকে রিয়াজ আসে ওখানে। কি হয়েছে রূপা? আকাশ কি মানছে না?
সেটাই তো দেখতেছি। আকাশ, ভালোই ভালোই বলছি, তুই রূপাকে বিয়ে কর। আচ্ছা, আমি রূপাকে বিয়ে করলে তোর কি লাভ হবে শুনি? লাভ তো আমারই হবে। কি রকম লাভ শুনি? এই যে তুই রূপাকে বিয়ে করবি আর সে ফাঁকে আমি ইরাকে বিয়ে করব। তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? তা তুই ভাবলি কি করে? আকাশের সাথে যদি রূপার বিয়েটা হয়ে যায় তাহলে তো তোর কোনো কিছুই করারও নেই। আমি মরে যাব, তা তোর মতো ছেলেকে তো আমি কখনো বিয়ে করব না। এত সহজে তো তোকে মরতে দিব না। এদিকে আকাশের বাবা ততক্ষণে কমিশনারের সাথে কথা বলে পুলিশের হাতে ফোনটা দেয়। কে আছে কলে? আপনাদের কমিশনার সাহেব, নিন কথা বলুন। পুলিশ অফিসার কথা বলতে থাকে। কথা শেষ করে, সরি ম্যাম, আমরা আপনাকে কোনো কাজে আর সাহায্য করতে পারলাম না। এই চলো সবাই। এদিকে পুলিশগুলো চলে যাওয়াতে রূপার তো হাসি মুখটা কালো হয়ে যায়। এদিকে, রূপা, তুমি এখন এখান থেকে যাবে নাকি তোমাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? এত বড় কথা আমাকে বলতে পারেন? তোমার মতো মেয়েকে আর কি বলবো? যে মেয়ে নিজের এরকম নোংরা ভিডিও বানাতে পারে, সে মেয়ের থেকে আর কি আশা করব আমরা? আমি তো আকাশকে সেই ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছি, তাহলে আমি কি কোনো কিছুই পাবো না এর বিনিময়ে? তুমি যা করেছো কোনোটাই ভালো করনি, সেজন্য তুমি এখন যাও এখান থেকে। রিয়াজ, তোর কি একবার মার খেয়ে শেখা হয়নি যে আবার এসেছিস? অফিসার, আপনার যাওয়ার আগে এদের দুজনকে ধরে নিয়ে যান। এদের কি মামলায় গ্রেপ্তার করব বলেন? ব্ল্যাকমেল আর গুন্ডামির অপরাধে এদের গ্রেফতার করবেন। রূপাকে 2-3 দিনের ভিতরে ওর দেশে পাঠিয়ে দিবেন। তার সাথে ও যেন কখনো আর বাংলাদেশে না আসতে পারে তার ব্যবস্থা করেন। রিয়াজকে আপাতত জেলেই রাখুন। আমাদের এই দিকটার কাজ শেষ হলেই তারপর আপনাকে জানাবো কি কি করা লাগবে। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ওদের নিয়ে যায়। তারপর কাজে বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো শেষ হলে ইরা তো আকাশকে সবার সামনেই জড়িয়ে ধরে খুশি হয়ে। এদিকে, এগুলো করার জন্য রুম খালি আছে। কথাটা বলাতে ইরা আর আকাশ তো অনেক লজ্জা পায়। এদিকে ওরা খাওয়া দাওয়া করতে থাকে। অন্যদিকে নীলাশা আর রাশেদ ওদের জন্য বাসরঘর সাজিয়ে নেয়। রাত 10টা বাজে। ইরার রুমের ভিতরে আকাশ ভিতরে ঢুকতে যাবে, তখনই ঈশা, নীলাশা আর রাশেদ এসে দাঁড়ায় সামনে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? দোস্ত, আমাদের পাওনা টাকা বুঝিয়ে দে, আমরা চলে যাব। তোরা না আমার বন্ধু হস, তাহলে এভাবে আমার থেকে টাকা নেবে? আজকের জন্য কোনো বন্ধু না, টাকা ছাড়াও আর ভেতরে যাও। এরপর কি করবে? ওদের 20,000 টাকা দিয়ে তারপর ভিতরে আসে। এদিকে ইরা আকাশকে সালাম দেয়। আকাশও সালামের উত্তর দিয়ে ইরার দিকে তাকায়। তারপর ইরার ঘোমটা সরিয়ে আকাশ অবাক, কেননা ইরা মুখটা লাল করে রেখেছে। ক্লাস 3-তে পড়া অবস্থায় তোমাকে প্রপোজ করেছে, আর তুমি আমাকে বলো না কেন? এত বছর আগের কথা মনে থাকে নাকি? নিজের দোষ তো, সেই জন্য মনে থাকার কথাই না। তুমি কিন্তু এখনো রেগে আছো। আমি কি একবারও বলেছি যে আমি রেগে নেই? আচ্ছা, ছোটবেলার কাহিনী এখন বলে কোনো কি লাভ আছে বলো? তাই বলে তোমার পিছনেই কেন সবাই এরকম ভাবে পড়ে থাকবে? তা আমি কি জানি? বুঝেছি, তুমি গাছের আগাও খাবে, তলারও খাবে। দেখো, তুমি কিন্তু এখন অহংকারী থেকে রাক্ষসের মতো করতেছো। কি এত বড় কথা? আমাকে রাক্ষস বলতেছো? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। এরপর ইরা আকাশকে মারতে আসে, আর এই সুযোগে আকাশও কম যায় না, ইরাকে চাপটে ধরে রাখে। এবার ইরা তো কোনোভাবেই ছুটতে পারছে না। ছাড়ো আমাকে। না ছাড়লে কি হবে? আমি কিন্তু ছেড়াবো। তোমার আওয়াজ কিন্তু এই রুমের বাইরে বের হবে না। সুযোগ নিচ্ছ? সুযোগ কই নিলাম? এই যে চিৎকারের আওয়াজ বের হবে না বলে। নিচ্ছি। আর এই সুযোগে তোমাকে আমাকে কি তোমাকে এই সুযোগে অহংকারী থেকে রোমান্টিক বানিয়ে ফেলবো। এতদিন ছিলে অহংকারী, আর এখন হবে। থাক, আর বলতে হবে, এবার যা হয় কাজেই করে দেখাতে হবে। এরপর কি হলো তা আপনারা জানতে চাইয়েন না, কেননা দেখলেন তো কিভাবে একটা অহংকারী মেয়েকে কিভাবে না থাক। গল্পটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।